আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করতেছি সবাই ভালো আছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আচ্ছা, এই বিষয়ে একটু আপনাদের থেকে এনশিওর হতে চাচ্ছি যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। একটু কাইন্ডলি প্রথমত এই কথাটা বলবেন যে ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, এই কথাটা একটু কাইন্ডলি বলবেন। ওকে, অল ক্লিয়ার। তো অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন। ওকে, আশা করি সব ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। দেখেন, আজকে আমরা গণিতের এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে বিগত বছরে এমসিকিউগুলো আসছে সেগুলো প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে কোন প্যাটার্নে প্রশ্নগুলো আসে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা একটু টাচ করার চেষ্টা করবো যে আসলে কোন প্যাটার্ন থেকে প্রশ্নগুলো এসেছে গত বছরগুলোতে, বিগত বছরগুলোতে। সো আমরা একটু প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমরা একটু শুরু করি। হ্যাঁ, কথা না বলে, যেহেতু গণিত ক্লাস একটু লং হইতে পারে, আশা করি আপনারা পুরোটাই থাকবেন, হ্যাঁ, এবং ক্লাসটা উপভোগ করবেন। সমস্যা হবে না। তাহলে দেখেন, এখন আমরা অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 নিয়ে দেখেন। সো আমরা একটু প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, প্রথমত আমরা এই প্রশ্নটা একটু সলভ করি, যেটা দাখিল পরীক্ষা 2022 সালে আসছে। সো দাখিল পরীক্ষা ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, প্রথমত আমরা একটু এটা দেখি, এই প্রশ্নটা একটু দেখি। সো এটা দাখিল পরীক্ষা 2022 আসছে এবং অপশনগুলো যদি আমি লিখে দিই, অপশনগুলো, হ্যাঁ, আপনারা ততক্ষণ একটা কাজ করতে পারেন। আপনাদের যে পরিচিত বন্ধুবান্ধব আছে অথবা ফ্রেন্ড আছে তাদেরকে একটু কাইন্ডলি ক্লাসে আসতে বলতে পারেন, অথবা আপনি ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আপনার আইডি থেকে, যাতে অন্য কেউ দেখে ক্লাসে যুক্ত হতে পারে। সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এটা যে বাধ্যতামূলক এমন না, জাস্ট আপনার ইচ্ছা অনুযায়ী আর কি। সো দোজ আর আওয়ার অপশনস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অপশনস। ওকে, ভালো আছেন বলেই তো ক্লাস করতে আসছেন। ওকে, এটা হচ্ছে একটা ফর্মালিটি। হ্যাঁ, একটা ফর্মালিটি, এটা ভদ্রতা। সো ভদ্রতা তো অবশ্যই দেখাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করা যাক। দেখেন, এখানে বলছে কি ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 হলে ফাংশন অফ হাফের মান নির্ণয় করো। দেখেন, এখানে একটা জিনিস বলেই দিচ্ছে আমাকে যে ফাংশন অফ কিসের মান বের করতে, ফাংশন অফ হাফের মান বের করতে। এই যে হাফের মান, তার মানে এই যে এক্স যেটা আছে, এই এক্সের পরিবর্তে আপনাকে কি বলছে, আপনাকে বলছে হাফ নিতে। আপনাকে কি বলছে, হাফ নিতে। তাহলে আমরা একটু দেখি। এই যে দেখেন, ফাংশন অফ এক্স বলতে কি, ফাংশন অফ হাফের মান বের করতে বলছে আমাদেরকে। এই যে ফাংশন অফ হাফের মান বলতে এই এক্সের জায়গায় আমরা হাফ নিয়ে আমরা মানটা বের করতে বলছি। তাহলে আমরা একটু মানটা বের করি। দেখেন, এই যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আমাকে এক্সের জায়গায় হাফ নিতে বলছে। তাহলে আমি কি বলবো, 4 × হাফ। ওকে, এই যে এক্সের জায়গায় হাফ নিলাম, -7। সো আমি ব্র্যাকেট না দিলেও হয়, একই কথা। ব্র্যাকেট মানে গুণ বোঝাচ্ছে, যেহেতু দুইটা গুণ অবস্থা আছে, 4 আর এক্সের মাঝখানে কি আছে, একটা গুণ আছে না? সো এটাই। তারপরে দেখেন ডিভাইডেড বাই 2x। তাহলে 2 এর সাথে কি গুণ অবস্থা আছে, এক্স। এক্সের মান কত, হাফ। এরপরে -4 যেটা সেটা বসাই দিলাম। এতটুকু বুঝছেন? এতটুকু কিছুই করি না আমি, জাস্ট এই যেখানে যে জায়গায় এক্সগুলো ছিল, এক্স, এই জায়গায় আমি কি বসাইছি, হাফ বসাইছি, কারণ আমাকে হাফের মান বের করতে বলছে। এখানে এক্সের মান দেওয়া আছে, আমাকে বলছে এক্সের মান লাগবে না আমার, তুমি এবার হাফের মান বের করে দাও আমারে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি করবো, জাস্ট এক্সের জায়গায় হাফ বসাই দেবো, আর কিছুই করলাম না। এই যে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এই জায়গায় হাফ বসাই দেন। এখন দেখেন, এই 4কে 2 দ্বারা কাটা যায় না, 2 × 2 = 4।
এই 2 কে 2 দ্বারা কাটলে 1 হয়, তার মানে 1 একে 1। তাহলে দেখেন এই 2 একে 2 পাচ্ছি, -7 ডিভাইডেড বাই এইখানে 1 আছে, সো 1 থাকবে, আর এই যে -4। ওকে, বুঝলাম। এখন দেখেন এখানে কি করতে হবে, আমি যোগ করবো না বিয়োগ করবো। দেখেন এই 2 এর আগে মনে মনে একটা প্লাস আছে আমরা জানি, তাহলে দেখেন এখানে 7 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি, মাইনাস হয়, তার মানে বিয়োগ করতে হবে। 7 থেকে 2 বাদ দেন 5। এখন আপনি চিহ্ন এটার আগে প্লাস বসাবেন না মাইনাস বসাবেন সেটা কীভাবে বুঝবেন? বড় সংখ্যার আগে কী আছে চিহ্ন, মাইনাস আছে, তাহলে আপনি মাইনাস বসান, -5 ডিভাইডেড বাই এই দেখেন এখানে -4 এখানে +1, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস। এখন দেখেন উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটা যাবে, কারণ আমরা ভাগ করতেছি। দেখেন যে এটা মানে কি, মাঝখানে দাগটা মানে কি, ভাগ। সো মাইনাস মাইনাস ভাগ করলে কাটা যাবে, থাকবে কি 5 আর 3, তাহলে থাকবে কি 5/3। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই যে 5/3 কোথায় আছে, এখানে আছে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই কথা, এটা কি বুঝতে পারছেন? এই বিষয়টা কি বুঝতে পারছেন একটু বলেন তো, এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন ক্লিয়ার। কারো যদি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি জানাবেন, আমরা সাথে সাথে রিপিট করব, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এখানে কি বলছে আমাদেরকে, এখানে এবার এই কোয়েশ্চেনটাতে আসি আমরা। বলছে ফাংশন অফ y = 3y² + 1। এবার ফাংশন অফ -1 এর মান বের করতে বলছে। এটা দাখিল পরীক্ষা 19-এ আসছে। তাহলে আপনি এখানে y এর জায়গায় কী নেবেন, জাস্ট -1 নেবেন। -1 এর উপর স্কোর করলে আমরা জানি 1ই হবে। তাহলে 3 একে 3, 3 একে তার সাথে 1 যোগ করলে 4 হবে, তার মানে অ্যান্সার হবে 4। আপনি এটা 1 সেকেন্ডে করতে পারতেছেন। এখানে কি বলছে, এই যে এক্সের জায়গায় কি বসাইতে বলছে, -2 বসাইতে বলছে। তার মানে এখানে -2 বসাই কিউব করেন, এখানে -2 বসাই স্কোয়ার করেন, যোগ করলেন যেটা আসবে এটা আমার অ্যান্সার। তাহলে এটা কততে আসছে, দাখিল পরীক্ষা 2018-তে আসছে। তাহলে আপনি দেখেন 18, 19, 22 সেম কোয়েশ্চেন, পুরা সেম কোয়েশ্চেন আসছে। ওকে, এখন তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, নিজেরা চেষ্টা করবেন, এটা পারবো আমরা ইনশাল্লাহ, চেষ্টা করবেন। যদি না পারেন আমরা তো আসি, সমস্যা নাই। সো আমাদের ব্যাচের ক্লাসগুলোতে নিয়মিত এগুলো সলভ করা হবে, সমস্যা নেই। আমরা হিউজ এমসিকিউ সলভ করব। তাহলে দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো আমি এটা অপশনগুলো একটু মুছে দিই। এখন আপনি বলবেন এখানে তো একটা বাকি আছে, এটা তো আমি পারি না, তাই না? ওকে, আব্দুল খাবির বলছে, আবার বললে ভালো। আচ্ছা দেখেন আমি বলি যে এখানে হাফটা আছে না, হাফটা আপনি এক্সের জায়গায় বসান। বসাইলে কি হবে, যে এক্স সরাই দিয়ে আপনি কি বসাবেন, হাফ বসাবেন। এখানে এক্স সরাই দিয়ে আপনাকে বলছে হাফ বসাইতে। এখন এই 2 আর 2 কাটা যায়, এই 2কে 2 দ্বারা কাটলে কি হয়, 4কে 2 দ্বারা কাটলে 2 দুগুণে 4। তাহলে এখানে থাকতেছে 2 - 7, এখানে থাকতেছে 1 - 4। তারপর আপনি দেখেন মানে ভাগ বিয়োগ করেন, বিয়োগ করলে -5 আসবে উপরে, আর নিচে আসবে -3। তারপর আপনি উপরে নিচের মাইনাস কাটা যাবে, অ্যান্সার হবে 5/3। এটাই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন? ওকে, লাইভটা হোয়াটসঅ্যাপে থাকবে, হ্যাঁ। তাহলে ওকে, এতটুকু তো আমরা বুঝলাম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে করবো। হ্যাঁ, এই 3টা আমরা বুঝলাম, পারবো। তাহলে আমরা এর পরেরটা কি হতে পারে, তাহলে আমরা একটু পরেরটার জন্য আবার একটু দেখি। দেখেন আমরা একটু নতুন কোয়েশ্চেন দেখি, তাহলে আপনারা পরেরটা ক্লিয়ার হয়ে যাবেন, শেষেরটা ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা আসছে কতটা জানেন, দাখিল পরীক্ষা 23-এ আসছে, দাখিল পরীক্ষা 2023-এ আসছে এটা। সো এটার অপশনগুলো কি কি ছিল আমাদের, সো দোজ আর আওয়ার অপশনস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অপশনস। সো আমাদেরকে বলছে এটা একটু সলভ করতে। হ্যাঁ, সো এটা কততে আসছে আমি বললাম, দেখেন দাখিল পরীক্ষা 2023-এ আসছে। সো আমরা একটু সলভ করি এটাতে। দেখেন বলছে ফাংশন অফ x = 5x - px² হলে p এর কোন মানের জন্য
পি এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। তার মানে আপনাকে বলছে এই যে আমার এক্স যেটা আছে, এক্স এর মান, এটা কিসের মান? এক্স এর মান। সো এক্স এর মান আমার দরকার নাই, আমার বলছে কি -2 এর মান। ওই যে আমরা যেরকম এখানে এক্স এর মান দেওয়া ছিল, আমাদেরকে বলছে আমার এক্স এর মান দরকার না, আমার হাফের মান দরকার। সো আমরা হাফের মান বের করছিলাম। এখানে আমাকে বলছে এক্স এর মান যেটা দেওয়া আছে এটা আমার দরকার নাই, আমার কিসের মান দরকার? এই যে -2 এর মান যেটা আছে এটা দরকার। এটা সমান সমান 0 দিতে হবে, যে মানটা আমি পাবো সেটা সমান সমান কি হবে? 0 হবে। সো এখানে পি বলছে না, কিউ বলছে না, আর বলছে না, কে বলছে না, জেড বলছে, আমার এত দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। সো আমরা একটু দেখি, আমার বলছে কি যে আমার এক্স এর মান যেটা আছে এটা আমার দরকার না, আমার কিসের দরকার? -2 এর মানটা দরকার। সো আমি -2 এর মান বের করবো। যে এক্সের জায়গায় কি ধরবো? এক্সের জায়গায় -2 ধরবো, যে আগের মতো। তাহলে 5 এখানে কি আসবে? -2। সো এক্সের জায়গায় -2, আবার এখানে মাইনাস নিলাম, এই যে পি আছে যেটা এটা রাখলাম। এবার এক্সের জায়গায় কি নিতে বলছে? -2। সো -2, উপরে কি আছে? স্কোয়ার আছে, তাহলে আমরা উপরে স্কোয়ারটা দিয়ে দিই। ওকে, বুঝলাম। এখন দেখেন এই যে ব্র্যাকেট যখন উঠাই দিই, আমরা যখন কি করি ব্র্যাকেট নতুন করে আনি অথবা উঠাই দিই, দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে চিহ্ন সাথে গুণ হয়। আপনি ব্র্যাকেট আনছেন, এখানে নতুন একটা ব্র্যাকেট আছে, এটা অলরেডি আছে, অথবা ব্র্যাকেট আপনি উঠাই দিতে চাচ্ছেন। এখন আমি ব্র্যাকেট উঠাই দিতে হবে না, অঙ্ক করতে গেলে উঠাই দিতে হবে। সে উঠাই দিতে গেলে কি করতে হবে? এই যে সামনে একটা চিহ্ন আছে, এখানে মনে মনে একটা প্লাস আছে, এটার সাথে গুণ করতে হবে। আবার এই ব্র্যাকেটটা যদি আমি উঠে দিতে চাই, এই যেটার সামনে চিহ্নের সাথে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। দেখেন এটার ভিতরে মাইনাস, সামনে প্লাস আছে মনে মনে। সো প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, যেহেতু মাঝখানে গুণ অবস্থা আছে। ঠিক আছে, এখানে গুণ অবস্থা আছে, এই দুইটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই মাইনাস টেবল লিখি আমি। ওকে, এবার পি দেখেন, মাইনাসের উপর স্কোয়ার মানে কি? মাইনাসের উপর স্কোয়ার মানে কি? মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা কি পাই? প্লাস পাই। তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। 2 এর উপর স্কোয়ার মানে কি? 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তার মানে আমরা বলতে পারি P4, অথবা আপনি যদি ঘুরাই বলতে চান তাহলে বলতে পারি 4P। কি বলতে পারি? 4P, যেটাই বলেন একই কথা। ঠিক আছে, P4 বলেন আর 4P বলেন, একই তো কথা। আমরা সৌন্দর্যের জন্য একটু সংখ্যাটা আগে লিখলাম। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন বলছে এই যে আমরা যে মানটা পাইছি, এরপরে তো আমাদের আর কিছু করার নেই, আছে নাই? তাহলে এই মানটা সমান সমান 0 হবে বলে দিছে। তাহলে আমরা একটু দেখি, আমাদেরকে বলছে ফাংশন অফ -2 যে মানটা পাবো এটা সমান সমান কি? 0। তাহলে ফাংশন অফ 2 এর কি মান পাইছি আমরা পাইছি -10 -4p = তার মানে 0 হবে। এই যে ফাংশন অফ 2 এর মান এখানে পাইলাম না, এই মানটা আমরা এখানে লিখে দিছি। এখন দেখেন এই যে -4pটা যদি আমি এখানে রাখি, আর এখানে -10 ওই পাশে গেলে কি হবে? +10। আমরা জানি সাইড বদল করলে কি হয়? মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়। দেখা যাচ্ছে কি না? না দেখা গেলে আমি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। ওকে, যাচ্ছে। তাহলে আমরা এবার এই পাশে করি, হ্যাঁ, বাকি অংশটা এই পাশে করি। তাহলে দেখেন, বা এই দেখেন -4p, যে আমি যদি শুধু পিকে এখানে রাখি, পিকে রাখলাম, এখানে 4 এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? 10/-4, 10/-4 পাইলাম। এখন আমি যদি এটাকে কাটতে চাই, দেখেন 4কে 10 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু একটা কমন সংখ্যা এনে তো ভাগ করা যায়। সেটা কি? 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে আমরা কি পাচ্ছি? 5/-2, এটা পাচ্ছি আমরা পি এর মান। তাহলে আমাদেরকে বলছে না পি এর কোন মানের জন্য, মানে আমাদের কি পি এর মান চাইছে, পি এর মান চাইছে, পি এর মান চাইছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কিসের মান চাইছে? পি এর মান চাইছে। সো এখানে এই মাইনাসটা আপনি নিচে না রেখে কী করতে পারবেন? এখানেও নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। নিচে যে মাইনাসটা এটা পাশে এনেও রাখা যায়, কোনো সমস্যা হয় না, একই কথা। তাহলে আমরা কোনটা অ্যান্সার পাচ্ছি বলেন তো? এই যে ক নাম্বারে পাচ্ছি -5/2, -5/2। সো এটা এখানে হইতে পারতো, এখানেও হইতে পারে, কোনো সমস্যা না, একই কথা। বুঝতে পারছেন? সো আমাদের অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা? P = -5/2। ওকে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, জাস্ট একই নিয়ম, খালি শেষে আমরা একটা কাজ করতে হয়, সেটা কি? এই যেটা সমান সমান 0 বলে দিছে, যে মানটা বের করার পর এটা সমান সমান 0 দিয়ে দিতে হয়। এবার আমরা একটু এটা দেখি। দেখেন, যদি gx, এখানে ছিল ফাংশন অফ x, এখানে g অফ x, যাই হোক এটার মান হচ্ছে এটা। এখন আমাকে বলছে এখানে আমি x এর মান দরকার নাই, আমার কিসের মান দরকার? -1 এর মান দরকার। আপনি x এর জায়গায় এখানে -1 বসান, এখানে -1 বসান, এখানে -1 বসান, যে মানটা বের হবে সেটা সমান সমান 0 লেখেন, লিখলে দেখবেন আপনার কে বের হয়ে যাবে, কে এর মান বের হয়ে যাবে। আপনাকে এখানে বলছে কে এর মান বের করতে। সো এটা দাখিল পরীক্ষা কত আসছে? 20-এ আসছে। তাহলে এবার আমরা যদি প্রিভিউ করি, দেখেন এই যে 18, 19, 20,
21 সালের প্রশ্ন আমি পাইনি, মেবি 21 সালের পরীক্ষা হয়তো হয় নাই, হ্যাঁ 21 সালের প্রশ্নটা আমি দেখিনি, 21 সালের প্রশ্নটা আমি পাইনি খুঁজে। সো দেখেন 21 সালটা পাইনি, তাহলে 22, 23 আপনি দেখেন তো প্রত্যেক ইয়ারে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন আসতেছে, প্রত্যেক বছর এরকম একটা কোয়েশ্চেন আসতেছে। তার মানে এই বছর কি দিবে না, এই বছরও দিবে, বুঝতে পারছেন? দেখেন সিরিয়ালি কিন্তু এই বছরের এই দেখেন 18, 19, 20, 22, 23 সিরিয়ালি কিন্তু আসতেছে। সো এই বছরে একটা আসবে, সেম এই টাইপের একটা প্রশ্ন এই বছরও আসবে। ছাব্বিশ সালের প্রশ্ন আর 25 সালের প্রশ্ন কি এক হবে? না, 26 সালের প্রশ্ন আর 25 সালের প্রশ্ন তো এক হবে না, এটা কাছাকাছি, মানে নিয়মগুলো দেখা যায় কিছু কিছু নিয়ম আছে যে মানে প্রিভিয়াস সালেরগুলো অনুসরণ করে আসে। আচ্ছা আয়শা সিদ্দিকা কি বলছেন? -4 কেন হবে, মাইনাস পি হলো না কেন? কোথায় এখানের কথা বলতেছেন -4? আচ্ছা এখানে -4টা তো পি এর সাথে গুণ অবস্থায় আছে না, সো -4 পুরাটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, গুণ অবস্থায় আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা 21-এ অটো পাস হয়েছে এই কারণেই। ওকে, তাহলে আমরা আশা করি অধ্যায় 2 নিয়ে যেই টাইপের অধ্যায় মানে এমসিকিউটা আসে এটা আমরা দেখলাম মোটামুটি। অধ্যায় 2 নিয়ে যে টাইপের এমসিকিউ আসে এটা আমরা দেখলাম। এখন আমরা যদি একটু অধ্যায় 3টা দেখি যে অধ্যায় 3-এ আসলে কীরকম এমসিকিউ আসে। সো আমরা তো প্রত্যেক অধ্যায়ে একটু টাচ করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেক অধ্যায়ে একটু করে টাচ করার চেষ্টা করব। নাইম আহমেদ অঙ্কটা আবার বুঝিয়ে। ওহো, দেখেন আমি তো রিপিট করছি অলরেডি। সো একটু ক্লাসটার রেকর্ডিংটা থাকবে, যদি কারো বুঝতে অসুবিধা মনে হয় যে না একটা জায়গায় বুঝতে পারেন নাই, হ্যাঁ তাহলে ক্লাসটা রেকর্ডিংটা কিন্তু পেজে থাকবে, আপনি আরেকবার দেখে নিন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? আরেকবার দেখে নিন, যদি কেউ 2-1 অঙ্ক বুঝতে অসুবিধা হয় আর কি, যেহেতু পেজের ক্লাস, তো কমেন্ট যদি মনে হয় যে বুঝেন নাই সাথে সাথে বলবেন, আমি সাথে সাথে নজরে পড়লে রিপিট করে দিব। আর যদি সাথে সাথে নজরে না আসে তখন আপনি একটু কষ্ট করে লিঙ্কটা থেকে দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে? মানে পেজে এসে আবার দেখে নিন। সো দেখেন অধ্যায় 3 নম্বরে আসি। অধ্যায় 3 দেখেন কি বলছে, x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সমীকরণটিতে ওকে, আমি একটু প্রশ্নটা তুলি, একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। দেখেন x³ মাইনাস 4x² মাইনাস 21x, এটা তো সহজ। দেখেন উপরেরটা তো সহজ, আপনারা চাইলে অ্যান্সারটা বলতে পারেন, আপনারা একটু কমেন্ট করতে পারেন। উপরেরটা তো সহজ, এটা তো পারার কথা।
সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন এই দুইটা প্রশ্ন আমরা একটু দেখি। ওকে, সহগটা কি? আচ্ছা দিতেছি দেখেন কি বলছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 সমীকরণটিতে এক্স স্কোয়ারের সহগ। সহগ মানে হচ্ছে যে সংখ্যা, মানে এই চলকটার আগে যে সংখ্যাটা থাকবে। দেখেন এক্স কি? চলক। চলক কোনটা? যেটার মান আমরা জানি না, এক্স ওয়াই জেড পি কিউ এম, এগুলো দেখেন না, এগুলো দিয়ে আপনাদের অঙ্ক করতে দেয়, এগুলো হচ্ছে চলক, কারণ এগুলোর মান আমরা জানি না, যেটার মান আমরা জানি না সেটা হচ্ছে চলক। এখন এই যে দেখেন, এই যে এক্স স্কোয়ার, এটা একটা চলক, এটার আগে কি আছে বলেন তো? মনে মনে একটা 1 আছে না? সো এটা সহগ কত? এক্স কিউবের সহগ কত? 1। এক্স কিউবের সহগ কি? 1। তাহলে এক্স স্কোয়ারের আগে কত আছে? 3 আছে না? শুধু 3 আছে না, -3 আছে। তাহলে এটা সহগ কত? -3। এই যে আমাকে এটাই তো বলছে এক্স স্কোয়ারের সহগ। আবার দেখেন এক্সের আগে সহগ কত আছে? এক্সের আগে +3, এটা হচ্ছে তার সহগ। আর শেষেরটা তো কোনো চলক নাই, শেষেরটাতে কোনো চলক নাই, সো এটা সহগ কি আছে? -1। তাহলে এখানে সহগ কত? +3। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -3। এক্স কিউবের সহগ কত? মনে মনে সামনে একটা 1 আছে, এই 1। সো +1 আর কি, যাই বলেন, অথবা শুধু 1। সহগ বিষয়টা বুঝতে পারছেন? সহগ বিষয়টা বুঝতে পারছেন? সহগ বিষয়টা কি বুঝতে পারছেন? আয়েশা সিদ্দিকা, 2য় অধ্যায়ের কিছুই পারি না, সহজ নাকি কঠিন তাই বুঝতেছেন না। আয়েশা সিদ্দিকা, আপনার কথা আমি বিশ্বাস করি না। অ্যাটলিস্ট অন্য কেউ করলেও করতে পারে, আপনারা তো আমি চিনি, ঠিক আছে? গত ব্যাচে ছিলেন। আজকে এসব কমেন্ট করেন না পোলাপান রে, ওনার কথা কেউ বিশ্বাস করেন না। উনি কমেন্ট করবে পারি না, হইতেছে না, পারতেছি না, কিন্তু ঠিকই দেখবেন যে সব পারে। ওকে, সাকিবুল হাসান মেজবা, ভালো ছেলে, পড়াশোনা করে ভালো। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এটা তো ক্লিয়ার, সহগ জিনিসটা ক্লিয়ার, এটা বলেন। ওকে, সহগ জিনিসটা ক্লিয়ার। তাহলে সহগ জিনিসটা ক্লিয়ার হলে নিচেরটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নিচেরটা, এই দাখিল পরীক্ষা 2018-তে আসছে, আর এটা কততে আসছে? আমি নিচে যেটা লিখলাম এটা যদি দেখি আমি, এটা দাখিল পরীক্ষা 2023-এ আসছে, বুঝছেন? এটা দাখিল পরীক্ষা 2023-এ আসছে। দেখে মনে হইতেছে না যে দুইটা প্রশ্ন আলাদা আলাদা মনে হইতেছে, এবং আলাদা মনে হয় স্বাভাবিক, এবং এটা খুব কঠিন মনে হইতেছে, এটা আপনাদের দ্বারা পারা খুব অসম্ভব মনে হইতেছে। এখন আমি দেখেন একটা ম্যাজিক দেখাই, খুবই সহজ হয়ে যাবে। দেখেন এই যে এক্সের সহগ কত এখানে বলেন তো? এক্সের সহগ কত? এটা খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন, কাইন্ডলি খেয়াল করেন। দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, একটা দারুণ টেকনিক দেখাই দিছি। দেখেন এই যে এক্সের সহগ কত বলেন তো? -21। এই যে এক্সের সহগ, হ্যাঁ সহগ। সহগ মানে কি? যে সাথে আসে, সাথী, বন্ধু, ঠিক আছে? সো দেখেন এক্স স্কোয়ারের সাথে কি আছে? সহগ, সামনে সংখ্যাটা কি আছে? এক্স স্কোয়ারের সহগ কত? -4। আর এখানে এক্স কিউবের আগে সহগ কত আছে? মনে মনে 1 আছে, 1, হ্যাঁ 1 বা +1 যাই বলেন। এখন আমি যদি এগুলো একটু যোগ করতে চাই, দেখেন আলাদা করে দেখাই। 1 পাইলাম, -4 পাইলাম, -21 পাইলাম। এখন দেখেন মাইনাসে মাইনাসে যোগ করলে কি হয়? প্লাস, তার মানে এই দুইটা যোগ করা যাবে। তাহলে কত হবে? 21 আর 4 যোগ করলে 25। বড়টার আগে মাইনাস, তাই মাইনাস, আর এখানে 1 আছে। সো 25 থেকে একবার দিলে হবে 24, আর বড়টার আগে যেহেতু মাইনাস, তাই -24 পাইলাম। ওকে, তার মানে এটা পুরোটা সলভ করে আমি -24 পাইলাম। এখন আমি এই অপশনগুলো থেকে যেটাকে গুণ করে -24 পাবো, সেটা আমার অ্যান্সার। দেখেন তো কিভাবে? এই যেখানে সহগ কত, এখানে পাইলাম -3, আর এখানে পাইলাম কত? 1, এখানে পাইলাম 1। তাহলে 3 থেকে একবার দিলে কত হচ্ছে? 3 থেকে একবার দিলে পাচ্ছি 2, ঠিক আছে? এখানে সহগ কত? 7, +7, আর এখানে কত আছে? 1। এই এক্সের সহগ কত? 1। 7 আর 1 যোগ করলে 8। এবার আপনি চিন্তা করেন, এখানে কিন্তু 2 না, -2, হ্যাঁ -2, বড়টার আগে যেহেতু মাইনাস, তাহলে 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16, এই একটার আগে মাইনাস আছে, -16। তার মানে এটার অ্যান্সার কত পাইছি? -16। সো -16 তো আমার এখানে না, আমার অ্যান্সার হচ্ছে -24 লাগবে। তার মানে এটা আমার অ্যান্সার না, কাটা। ওকে, পরেরটায় আসি। এটার এক্সের আগে সহগ কত? 1, এখানে কত আছে? +7, তাহলে কত পাইলাম? 8। এখানে এক্সের আগে সহগ আছে 1, এখানে +3, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 8 কত হয়? 12, 4 আর 8 কত হয়? 12 হয়। গুণ করতে বলছি পোলাবান, দেখেন 3 8 24, 4 8 32, সো 32। মিলছে? মিলে নাই? মনোযোগ 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 দেন। দেখেন এখানে কত পাইলাম? -7, এখানে পাইলাম কত? 1। তাহলে বিয়োগ করলে কত হবে? বড়টার আগে মাইনাস, তাহলে -6। এখানে কত পাইলাম সহগ? -3। এটার আগে কত আছে? এক্সের সহগ কত? 1, তাহলে 1। 3 থেকে একবার দিলে 2, বড়টার আগে মাইনাস, তাই -2। এবার যোগ গুণ করেন তো, 6 দুগুণে 12,
আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে শুধু 12 মিলছে, -24 হয়েছে, হয় নাই, তাহলে এটাও আমার অ্যান্সার না, এটাও আমার অ্যান্সার না। লাস্ট ওয়ান, আল্লাহ মিলাই দাও, না মিললে হবে না। আচ্ছা দেখেন, এই দেখেন এখানে একটা 1 আর এখানে +3, কত হইলো 4, বুঝলাম। -7 সহগ, আর এটার আগে সহগ কত 1, তাহলে কত বড়টার আগে যেহেতু মাইনাস, তাহলে -6, 4 6 24, এই একটার আগে মাইনাস আছে, সো এখানেও -24, মিলছে, মিলে গেছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনাদের ফারিয়া ম্যাম পড়াশোনা করে, নাম নিতে বলতেছে। আপনাদের ফারিয়া ম্যাম সর্বশেষ কবে বই হাতে নিয়ে বসছে, একটু জিজ্ঞাসা করেন তো। আপনাদের কাছে বলে পড়তে হবে, পড়াশোনা করেন, মোটিভেশন দেয়, বুঝছেন, কিন্তু নিজেই পড়াশোনা করে না কিন্তু। ওকে, ক্লিয়ার। এই আয়শা সিদ্দিকা ফাইজলামি করবেন না, সিরিয়াস ছিল এটা বলবেন। আসলে কি বুঝেন না নাকি বুঝতে পারছেন? মিলে গেছে, এবার মিষ্টি খাওয়ান। ওকে, ঠিক আছে, আপনি দেখা করেন, আমি যে মিলাই দিছি সেটার জন্য আমাকে আগে মিষ্টি দিন। ওকে, তাহলে বুঝতে পারছেন? আমি দেখেন আরেকবার রিপিট করতেছি। এই যে দেখেন এখানে সহগ কত আছে, সামনে 1, এখানে এটার এই এক্স স্কোয়ারের সহগ কত -4, এই এক্সের সহগ কত -21, সবগুলোকে যোগ করেন -24 পাইলাম। এবার আপনি এখানে দেখেন এই 7-এর আগে কত আছে সহগ, মানে 7 তো কোনো সংখ্যাই নেই, তার আগে পরে তো কোনো চলক নেই, তার মানে পুরাটাই সহগ, +7 নিলাম। এই এক্স চলকের সহগ কত, এখানে মনে মনে একটা 1 আছে, তাহলে 1, 7 আর 1 যোগ করলে 8 পাইলাম। এখানে -3 সহগ, এক্সের আগে সহগ 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, বড়টার আগে মাইনাস, তাই -2, 8 দ্বিগুণে 16, সো এখানে একটার আগে মাইনাস আছে, তাহলে -16, তার মানে আমার 24 মিলে নেই। সো এইখানে গিয়ে দেখবেন যে 24 মিলতেছে, দেখেন এখানে তার আগে 1 আছে, -7, তাহলে -6 আসতেছে অ্যান্সার। আবার এখানে দেখেন এইখানে +3 আর এক্সের আগে সহগ 1, 3 আর 1 যোগ করলে 4, তাহলে 4 6 24, একটার আগে মাইনাস, এই যে এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -24 মিলছে। তাহলে এটা হচ্ছে আমার শেষেরটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ওকে, তাহলে শেষ। তাহলে আমরা 18 সালও আসছে দেখছেন, 23 সালও আসছে। সো আমরা এটা কেন আনছি, যাতে এটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, এই জন্য 18 সালের প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাই দিলাম একসাথে। সো দেখেন, আজকে থাকেন, ক্লাসে থাকেন, পুরো সময়টা একটু থাকেন, যারাই আসেন কেউ যায়েন না, শিখতে পারবেন, কিছু না কিছু নিয়ে যেতে পারবেন আজকে ক্লাস থেকে, হ্যাঁ। সো এটা হচ্ছে কথা। তারপরে আমরা একটু আসি, দেখেন অধ্যায় 3-এ আরও কিছু দেখি। অধ্যায় 3-এর আসলে ব্রড এরিয়া, বুঝছেন। সো আপনি একটু দেখেন কোয়েশ্চেন অ্যানালাইসিস, এই আজকের ক্লাসটা হচ্ছে যে পুরাটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর, ঠিক আছে। সো কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আপনি একটু দেখেন। তারপরে যদি আসি, যদি x = 2 + √5 হয়, তাহলে x² মান কত, নিচের কোনটি? দেখেন এটা দাখিল পরীক্ষা 2022-এ আসছে। কততে আসছে? দাখিল পরীক্ষা 2022-এ আসছে। সো কোয়েশ্চেনটা যদি একটু দেখি, অপশনগুলো যদি দেখি, দেখেন 9 + 2√5। দেখেন আমাদের মূল কোর্সে অত সময় নষ্ট হবে না আশা করি, কারণ ওইখানে আমরা অপশন দিব না। সো অপশন ছাড়া সলভ করব, কারণ আমাদের টাইম বাঁচবে, আমরা এমসিকিউ বেশি সলভ করতে পারবো, ঠিক আছে। সো এখন আপনাদেরকে অপশন দিচ্ছি, যেহেতু আপনারা এখন মাত্র নবীন, মানে এখনও কি বুঝতে শিখেন নেই, সো বোঝানোর জন্য আর কি দিচ্ছি। তখন আসলে আপনাদেরকে অপশন দেওয়া কেন হবে না, কারণ তখন আপনারা অপশন নিজেরাই বুঝে, মানে অপশন ছাড়াই বলবেন আমরা অপশন দরকার নাই, আমি অপশন ছাড়াই সলভ করতে পারবো, ঠিক আছে। তখন আপনাদের অপশন দরকার হবে না, এখন অপশন লাগতেছে, কারণ এখন আপনারা নবীন মাত্র। সো তখন দেখবেন অপশন লাগবে না, অপশন ছাড়াই দেখবেন অ্যান্সার বলে দিবেন, ঠিক আছে। ওকে, অপশনকে আপনারা খুঁজবেন না, অপশন আপনাদেরকে তখন খুঁজবে। ওকে, তারপরে দেখেন আরেকটায় আসি, সেম আরেকটায় আমরা আসি। আচ্ছা এই পাশে না লিখি, এখানে লিখি, যেহেতু আমরা একটাই সলভ করবো, ঠিক আছে। আরেকটা আপনাদের উপরে ছেড়ে দিব, আপনারা একটু চেষ্টা করেন। সব যদি আমার দিকে চেয়ে থাকেন তাহলে কেমন হবে, আপনারা একটু 2-একটা করেন। ওকে, দেখেন
এটা কত দাখিল পরীক্ষা 17তে আসছে। সো দেখেন আমি আর অপশন না লিখে ওইদিকে, সো এটা আমি পাশে রেখে দিই। দেখেন এটা সলভ করি, দেখেন এটার এটা সেম জিনিস, জাস্ট আপনাদেরকে কি বলছে, নাম আলাদা বলছে। দেখেন বাকি অঙ্ক সহগ নিয়মে করতে পারবেন কি এরকম আসলে? আমি বলতেছি হ্যাঁ, এরকম নিয়মে যখন দুইটাই দেওয়া থাকবে তখন করতে পারবেন, যখন একটা দেওয়া থাকবে তখন পারবেন না। সো একটা দেওয়া থাকলে কীরকম করতে হবে সেটাও আমি দেখাইতেছি, আসতেছি, হ্যাঁ আসতেছি, আপনার প্রশ্নের অ্যান্সার আসবে। ওকে, আপনারা অতিরিক্ত কমেন্ট করেন না, ঠিক আছে? একটু মনোযোগ দেন, ক্লাসটা মনোযোগ দেন, এবং আপনাদের অতিরিক্ত কমেন্টের কারণে যেন অন্য কারো প্রশ্নটা যেন আমি না দেখি, এরকম যেন না হয়, ঠিক আছে? অন্য কারো যেন ক্ষতি না হয়, এই জিনিসটা একটু এনশিওর করেন, ঠিক আছে? দেখেন যদি মেইন ব্যাচে আসার পরে এই কাজটা করেন তাহলে তো ব্লক করে দিব, মানে বের করে দিব, বুঝতে পারছেন? এটা তো স্ট্রিক্টলি থাকে, আপনারা যারা ছিলেন তারা জানেন। ফাইজলামির সময় কিন্তু দেই, যখন কমেন্ট করার সময় দিই তখন ফাইজলামি করেন, সমস্যা নাই। বাট আমাদের মেইন ব্যাচে কিন্তু এই স্ট্রিক্টটা থাকে, বাট পেজ তো এখন স্ট্রিক্টটা দিতে পারতেছি না চাইলেও, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আসি। দেখেন যদি এক্স ইজিকলস টু 2 প্লাস রুট 5 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কত? দেখেন কি বলছে, এক্স ইজিকলস টু 2 প্লাস রুট 5, তাহলে এক্স স্কোয়ারের মান নিচের কোনটা? তাহলে আপনি দেখেন এখানে এক্স স্কোয়ার করেন, তাহলে এখানে কি হবে 2 প্লাস রুট 5 হোল স্কোয়ার, মানে কি করলাম বলেন তো, বর্গ করলাম, বর্গ করে। বর্গটা কেন করছি? কারণ আমার তো এক্সের মান চাইনি, আমি এক্স স্কোয়ারের মান চাইছে। সো আমি এটার স্কোয়ার আনতে গেলে শুধু এক পাশে দিলে তো হবে না, তাকেও দিতে হবে সমান অধিকার, শুধু নারীকে দিলে হবে না, পুরুষকেও দিতে হবে সমান অধিকার, ঠিক আছে? আমরা সমান অধিকারে বিশ্বাসী নাকি? ওকে, দেখেন যোগসে পার্ট, দেখেন তাহলে এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা দেখি এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে বলতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2, সূত্রের 2 আসছে। এ কাকে ধরছি? এ তো 2কে ধরছি, এ। বি কাকে ধরছি? রুট 5কে, প্লাস বি স্কোয়ার, বি কাকে ধরছি? রুট 5কে, সো বি স্কোয়ার। তাহলে দেখেন 2 এর উপর স্কোয়ার মানে কত? 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4, আর রুট 5 যেটা সেটা বসাই দেন। এখানে স্কোয়ার আর রুটে কিন্তু কাটা যায়, রুট বলতে মূলত বোঝায় কি জানেন? রুট মানে হচ্ছে হাফ, রুট মানে হাফ। তাহলে আমি রুট না লিখে, দেখেন এই রুট 5 না লিখে আমি চাইলে 5-এর উপরে হাফ লিখতে পারি, এটা কিন্তু রুটই বোঝায়। তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তার মানে 2 আর 2 কাটা যায়, তখন 5-এর উপর 1 থাকে, 5-এর উপর 1 মানে 5ই। সো এটা হচ্ছে মূলত বিষয়, কেন কাটা যায় আমি এটা দেখাই দিলাম একটু সংক্ষেপে, না বুঝলেও সমস্যা নাই, জাস্ট এটা বুঝবেন যে স্কোয়ার মানে রুটের স্কোয়ারে কাটা যায়। সো রুটের স্কোয়ারে কাটা যাবে, থাকবে কি? থাকবে 5। এখন 5 আর 9 আপনি যোগ করেন, তাহলে 9, এই যে 5 আর 4 যোগ করলে কত আসে? 9 আসে, আর এখানে 4 রুট 5। সো 9 প্লাস 4 রুট 5 কোথায় আছে? এই যে 9 প্লাস 4 রুট 5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছেন? এই যে এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম। সো সিমিলারলি দেখেন এখানে পি সমান সমান 2 মাইনাস রুট 2 বলছে পি স্কোয়ার, এখানে বর্গ করবেন দুই পাশে করে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেবেন, এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলে আপনি পেরে যাবেন। দেখেন এটা 17তে আসছে, এটা 22-এ আসছে, সেম কোয়েশ্চেন, কিন্তু সেম কোয়েশ্চেন আসছে। সো আপনি যদি বিগত কয়েক বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ভালো মতো পড়তে পারেন, ওইখান থেকেও আপনি দেখবেন একই টাইপের অনেক অঙ্ক আসতেছে, জাস্ট নামগুলো একটু চেঞ্জ, জাস্ট কি নামগুলো একটু চেঞ্জ। ওকে, আয়েশা সিদ্দিকা স্ক্রিনশট নেবেন না, স্ক্রিনশট নেবেন না, আপনার আপনার কমেন্ট কমানোর জন্য আপনার উচিত নিজের হাতে নোট করা, নিজের হাতে নোট করা, বুঝছেন? আপনি কমেন্ট করলে হবে না, আপনি নিজের হাতে নোট করেন, ঠিক আছে? মানে আপনি স্ক্রিনশট নিলে হবে না বা কমেন্ট করলে হবে না, আপনি নিজের হাতে নোট নেন। সো এটা বেশি ইফেক্টিভ। ওই যে আপনি যে বলছেন মনে থাকে না বা মনে থাকবে, বুঝছেন? যদি নিজের হাতে নোট করেন তাহলে দেখবেন মনে থাকবে, স্ক্রিনশট নিলে মনে থাকবে না। ওকে, নেক্সটে আসি, নেক্সটে দেখেন আমরা একই ধরনের অঙ্ক একটু আরও কয়েকটা দেখি। ওই যে একটু আগে যে কথাটা বললো যে আসলে উৎপাদক বিশ্লেষণ কি সবগুলো এভাবে করা যাবে কিনা, যদি দুইটা দেওয়া থাকে, মানে দুইটা মানই দেওয়া থাকে তখন করা যাবে, বাট একটা দিলে কি করব আমরা একটু যদি দেখি, একটা দিলে কি করব। দেখেন একটু আগে যে উৎপাদক বিশ্লেষণ করলাম আমরা সহগ বের করে, দেখেন
সো এটা আমাদের আসছে দাখিল পরীক্ষা 2019-এ। হ্যাঁ, সো আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি। সিমিলার আরেকটা দেখি, ধরেন এক্স স্কোয়ার এটা আসছে কততে? এটা আসছে 18-তে। দেখেন এটা একটু সলভ করি। দেখেন অযথা কমেন্ট করেন না, এটা একটু আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। হ্যাঁ, অযথা কমেন্ট করেন না, একটু একটু স্যাক্রিফাইস করেন, ঠিক আছে? একটু স্যাক্রিফাইস করেন যাতে যারা বুঝে নেই তারা যেন বুঝতে পারে। ওকে, দেখেন আমরা একটু আসি। এখানে কি করবেন, আমার এখানে তো আমি সহগগুলো নিতে পারবো, ধরেন +5 সহগ, এখানে -6, এখানে 1 নিয়ে আমি মান বের করলাম। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো আমার দুই পাশে নাই গুণ করার জন্য, মান দুইটাই দিয়ে দেয়নি। আমরা জানি উৎপাদক করলে দুইটা বের হয়, বাট দুইটা তো পদ দেয়নি, এখানে পদ দিছে একটা মাত্র, পদ আর একটা তো দেয় নেই। সো আমি কার সাথে গুণ করবো? গুণ করার মতো তো কেউ নাই। এখানে 1 নিলাম, এখানে 1 নিলাম, 2 হইলো, তো আমি কার সাথে গুণ করবো? আরেকটা পদ তো দেয় নাই। তাহলে যখন দুইটা পদ দিবে তখন আমি ওই সহগের নিয়মটা করতে পারতেছি, বাট যখন পদ একটা দিতেছে, এই যে এরকম একটা দিতেছে, তখন কিন্তু আমার উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। সো উৎপাদক বিশ্লেষণ কীভাবে করে দেখেন, m² - 6m + 5। সো এই যে মাঝখানের পদটাকে ভাঙতে হয়, মিডল টার্ম, এটাকে মিডল টার্ম বলে। সো মিডল টার্মে কী করতে হয় আমাদের? উৎপাদক বিশ্লেষণে এই যে মাঝখানের পদটাকে ভেঙে লিখতে হয়। সো দেখেন আমরা কীভাবে ভাঙতে পারি। দেখেন আমরা জানি 3 × 6, 3 × 6, তাহলে 3 × 6 জানি, বুঝলাম। তাহলে 3 আর 2 যোগ করলে কখন কত হয়? 5 হয়, মিলতেছে না। এবার আমরা যদি দেখি যে এখানে 5 আছে না, এখানে 5 আছে, আর এখানে মনে মনে কত আছে? 1 আছে না। তাহলে 5 একে 5, 5 একে 5, তার মানে 5 আর 1 যোগ করলে কিন্তু 6 পাচ্ছি আমি। 5 আর 1 যোগ করলে 6 পাচ্ছি। তাহলে দেখেন -5m - m, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে। তাহলে 5টা m আর 1টা m যোগ করলে কয়টা m হবে? 6টা m। বড় সংখ্যার আগে মাইনাস, এখানেও মাইনাস, চিহ্ন মিলছে আমার, এবং আমার 6mও মিলছে। তার মানে কিছুই করিনি, জাস্ট মাঝখানের পদটাকে ভাঙছি। শুরুতে m² ছিল, এটাই ছিল, শেষে +5 এটাই থেকে যাবে। জাস্ট মাঝখানের পদটাকে আমরা ভাঙছি। কেন? কারণ দুইটা করে কমন নিব। এখন এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন নিব। দেখেন এই m² - 5m থেকে কি কমন যায়? এখানেও m আছে একটা, এখানে দুইটা m আছে, একটা তো মিলতেছে, দুইজনের মধ্যে মিল কি আছে? একটা m মিল আছে। তাহলে এখানে কি থাকতেছে? একটা m তো নিয়ে আসছি আমি সামনে, আর একটা m থাকতেছে, এই মাইনাসটা রেখে দেন। এই 5m থেকে আমি একটা m সামনে নিয়ে আসছি, তাহলে থাকতেছে কি? শুধু 5টা থাকতেছে। সো 5টা বসাই দেন। এখন দেখেন এখানে আমি মাইনাস যেটা আছে এটা বসাইলাম। এখন দুইজনের মধ্যে কিছু কমন যায়? মিল আছে কিছু? নাই। তাহলে এখানে সামনে মনে একটা 1 আছে, মনে মনে এখানে সামনে একটা 1 আছে, তার মানে মিল আছে বলতে 1 আছে, আর কিছু মিল নাই। এখন দেখেন আমি বলছিলাম কিন্তু যে ব্র্যাকেট যদি নতুন করে আনেন অথবা ব্র্যাকেট উঠাই দেন, তখন কিন্তু এই সামনে চিহ্ন দ্বারা গুণ হয়। তাহলে ব্র্যাকেট আমরা নতুন করে আনলাম না, তাহলে এই চিহ্ন দ্বারা কি হবে? এটাও গুণ হবে, এটাও গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস, m যেটা আছে এটা থেকে যাবে। ওকে, এই প্লাসে মাইনাসে গুণ হয়ে -5 যেটা আছে এটা থেকে যাবে। বুঝতে পারছি? তাহলে দেখেন এখানে 5m - 5 দুইটা থেকে একটা কমন যাচ্ছে। সো আমি এই যে এতটুকু পুরাটা থেকে আর এই যে এখানে এতটুকু পুরাটা থেকে এই দুইটা রাশি থেকে কি কমন পাচ্ছি? m - 5 কমন পাচ্ছি। তাহলে এখানে কি বাদ থাকতেছে? এখানে থাকতেছে m - 5 তো নিয়ে আসছি, থাকতেছে m, আর এখানে m - 5 তো নিয়ে আসছি, থাকতেছে কে? -1। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। দুইটা পদ আমি পেয়ে গেছি। সো দুইটা পদের মধ্যে দেখেন এখানে m - 1 কিন্তু দেয়নি, দিছে m + 1 দিছে, কিন্তু -1 দেয়নি, তার মানে এই পদ দেয়নি। m - 5 দিছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। পদ দুইটা না দিয়ে একটা দিছে। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন সিমিলারলি কিন্তু একই জিনিস, এটাও একই জিনিস। দেখেন
জাস্ট আপনাকে কি করছে, এখানে এম বলছে, এখানে এক্স বলছে, এখানে এক্স না বলে এখানে কি বলছে, এখানে আমাদের প্রশ্নে দেখেন এম স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এটা -6m, এটা +5x, আর এটা -6। একই নিয়মে করবেন, একই নিয়মে। তখন আপনি কি করবেন, এই যে দেখেন এখানে 5টা আমার একটা আমি যোগ করছি না, তখন এখানে কি করবেন আপনি 6 একে 6, তখন আপনি কি করবেন, এই যে 5টা ধরে রাখতে গেলে আপনি কি করবেন, 6টা থেকে একটা বাদ দিবেন, 6টা থেকে একটা বাদ দিবেন। তখন আমরা কি করব, এই যে 6 এর সাথে 1 যোগ গুণ করবেন, এখানে মনে মনে 1 আছে, তাহলে 6 একে 6, তাহলে 6টা থেকে আপনি একটা বাদ দেন, তাহলে মাঝখানে 5টা মিলে যাবে। ঠিক আছে, সিমিলার ওয়েতে একই নিয়মে, দেখেন একই নিয়মে 18 সালে আসছে, 19 সালে আসছে, পরপর একই নিয়মে কিন্তু আসছে। সো আশা করি ক্লিয়ার। তারপরে আমরা আসি, নেক্সটে আসি। নেক্সটে আসি, ওকে। এটা আমাদের কত সালে আসছে, 22-এ। সো আপনারা তো বুঝতেছেন দাখিল পরীক্ষা 22-এ আসছে। সো আমরা যদি সিমিলার আরেকটা কোয়েশ্চেন দেখি, দেখেন দেখেন এটা আসছে 18 সালে। সো দেখেন আমাদের বলছে কি, আমি যদি একটু অপশনগুলোতে আসি, অপশনগুলোতে দেখেন সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো আমরা একটু যদি দেখি কীভাবে করব, দেখেন আমাদেরকে বলছে আসল 650 টাকা। দেখেন যখনই আমাদের এরকম মুনাফা বের করতে বলবে, সরল মুনাফা, তখন আমরা একটা সূত্র জাস্ট মনে রাখবেন, সেটা কি, আই সমান সমান PRN। এই এন মানে হচ্ছে কি, সময়, এন মানে সময়, আর মানে হচ্ছে মুনাফার হার, আর মানে মুনাফার হার। মুনাফার হার কোনটা হয়, যেটাতে পার্সেন্ট থাকে, যেটাতে কি থাকবে, পার্সেন্ট থাকবে। যদি সহজভাবে চিনার জন্য বলি, যেটাতে পার্সেন্ট থাকবে, এই দেখেন 5% আছে, এখানে 5% আছে, তার মানে এটা হচ্ছে আমার পার্সেন্ট, মানে মুনাফার হার। আর পি মানে হচ্ছে আসল, যে টাকাটা আমি ইনভেস্ট করছি, ব্যবসা করতে গেলে ইনভেস্ট করে না, সেটা হচ্ছে আসল। আর আই হচ্ছে সরল মুনাফা। আই কি, আই হচ্ছে আমার সরল মুনাফা। এখন দেখেন আমাকে সরল মুনাফা বের করতে বলছে, তাহলে পি কি, আসল। দেখেন ইনভেস্ট করছে কয় টাকা, তার আসল কত, 650 টাকা বলে দিছে। সো আমি 650 উঠাবো। আর কত বলছে আমাকে, আর মুনাফার হার, মুনাফার হার বলছে 5%। সো পার্সেন্ট মানে হচ্ছে কি, 100-তে 5, 100-তে 5, তাহলে 5% মানে কি বোঝায়, 5% বলতে বোঝায়, এই পার্সেন্ট বলতে 100, 100/5। যদি 6% বলতাম তাহলে 100/6, 10% বললে 100/10, 20% বললে 100/20, যদি আমি বললাম 15%, 11%, 11% 100/11, 12% 100/12। পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ দিবেন, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ দিবেন। সো আমি আর এর মান কত পাচ্ছি, 100/5। আর এন এর মান কত পাচ্ছি আমি, এন সময় কত বলছে, এই যে সময়, সময় বলছে 6 বছর, তার মানে 6। এখন আপনি একটু কাটাকাটি করলে আমার অ্যান্সারটা বের হয়ে আসবে। দেখেন আমি যদি 100-কে 650 দ্বারা কাটতে চাই, কাটা যায় না, 10 দিয়ে তো যায়, 10-10-এ 100, আর 10-65-তে 650, 10-65-তে 650 কিন্তু। এখন আপনি দেখেন এই 10-কে কিন্তু 6 দ্বারা কাটা যায়, কিভাবে, 2 দ্বারা, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এখন এই 5 আর এই 5 কাটা যায়, এখানে থাকতেছে 3 আর এখানে 65, 3 65 কত হয়, আমরা 60 ধরি, 3 60-এ 180,
আরও তাহলে 5 করে বাদ দিছি না, 3 5 15, তার মানে 195। একটু দ্রুত করছি, আপনারা বুঝতে পারছেন কি না কাটাকাটিটা দেখেন। সো 195 টাকা। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো আপনারা যদি বলেন যে এটা করতে পারছি, মুনাফার অঙ্ক আমাদের নাই, আছে 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 আপনাদের অধ্যায় 3-এর মধ্যে আছে, আপনারা দেখেন 3.45 ওগুলোতে আছে, বুঝছেন, আছে আছে, নাই কে বলছে, আছে, বুঝছেন, আছে। এইগুলো থেকে আমাদের 22 সালে আসছে না, এই যে 18 সালে আসছে, এগুলো অধ্যায় 3 থেকে আসছে, বুঝছেন। আমরা নর্মালি কী করি, 3.1 বর্গেরটা করি, 3.2 ঘনের অধ্যায়টা করি, এরপর অধ্যায়গুলো আমরা করি না। 3.3 উৎপাদক আছে, তারপরে কিন্তু আমাদের মুনাফার অঙ্কগুলো আছে। সো এইগুলো কিন্তু আমাদের করা হয় না, কারণ এখান থেকে সৃজনশীল আসে না। সো সৃজনশীল আসে না দেখে আমরা করি না, বাট এমসিকিউ তো আসে, এমসিকিউ তো আপনার জন্য ওয়েট করে না। এই যে এমসিকিউ আসে যে নমুনা দেখছেন, এবার তো অধ্যায় আরও কমে গেছে, এবার আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আচ্ছা, কাটাটা আরেকবার বলবো, দেখেন কাটার গাড়িটা কীভাবে করছি একটু আরেকবার বলি। দেখেন আমরা এই যে 100 দ্বারা 650 কি কাটতে পারি না তো, যাচ্ছে না। আমরা জানি 6 100 600 7 100 700 যাচ্ছে না, কিন্তু একটা কমন সংখ্যা দিয়ে দুজনকে কাটা যায়, সেটা কত, 10 10 10-এ 100। আর দেখেন 10 10-এ যদি 100 হয়, তার মানে 60 মাইলে 600, 60 মানে 600, 60 10-এ 600, তাহলে আরও 5 নেন, 50 5 10-এ 50, তার মানে 65 65 নিলে কত আসছে, 65 10-এ 650, 65কে যদি আপনি 10 দ্বারা গুণ করেন 650 পাচ্ছি। তাহলে এখানে পাইলাম 65, এখানে 10। এখন এই 10 দ্বারা 6কে কাটেন, যাচ্ছে না, সরাসরি কাটা যাচ্ছে না, তাহলে 2 এনে কাটা যাচ্ছে না, একটা কমন সংখ্যা এনে, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবার এই 5 আর এই 5 কাটা যাচ্ছে না, উপর আর নিচে যাচ্ছে। এবার এখানে 3 আর 65 তো আমি কাটতে পারবো না, কারণ এই 3টাই উপরে, এটা হচ্ছে নিচে আর উপরে কাটা যায়, মাঝখানে ভাগ আছে, মাঝখানে তাদের মধ্যে ভাগ আছে। তাহলে এখানে উপরে যে 2টা পাশাপাশি আর মাঝখানে গুণ চিহ্ন, তার মানে 2টার মধ্যে গুণ করতে হবে। 3 65 গুণ করেন আপনি, তাহলে আসবে 165 না ধরে আপনি 60 ধরেন সুবিধার্থে। কেন ধরবেন, ওই যে দ্রুত করার জন্য। 60 ধরলে 3 6 18, তার মানে 180, 180। তাহলে আপনি কত করে বাদ দিচ্ছেন, 5 করে বাদ দিচ্ছেন, কয়টা সংখ্যা থেকে বাদ দিচ্ছেন, 3টা থেকে, 3 5 15, 180 আর 15 কত, 195। সো 195 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন। ওকে, তারপরে আমি যদি আবার আসি, দেখেন পরের অঙ্কটাও দেখাই দিই তাহলে আপনাদের, যেহেতু আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি এটা আপনাদের উপর না দিয়ে এটাও দেখাই দিচ্ছি। দেখেন বলছে 5% হারে, পার্সেন্ট যেটা থাকবে সেটাই কি মুনাফার হার, তার মানে 5% মানে কি 100 ভাগের 5, 1000 টাকা। দেখেন 1000 টাকা ইনভেস্ট করছে, তাহলে আসল কত, 1000। 5% মানে কি 100 ভাগের 5, পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ দিবেন। আর এন সময় কত বছর বলছে, 5 বছর। আমাদের কি বলতে বলছে, মুনাফা বের করতে বলছে। তাহলে দেখেন 100 দিয়ে 1000কে ভাগ দেন, 10 100 1000, 10 100 1000, তার মানে 10, ঠিক আছে। এখন 3টা গুণ করে দেন, 5 10-এ 50, 5 50-এ কত হয়, 5 50-এ কত হয়, 250, তার মানে 250 টাকা, 250 টাকা। বুঝতে পারছেন? ওকে, আহমেদ জুনায়েদ অ্যান্সার 250 বলে দিছে, ধন্যবাদ। ওকে, এই তো আপনারা বলতে পারতেছেন, সুন্দর। তাহলে দেখেন আমরা মোটামুটি দেখলাম অধ্যায় 3-এর যে টাইপগুলো আছে আমরা মোটামুটি দেখলাম। হ্যাঁ, আরও কিছু টাইপ দেখানো যেত, বাট সময়ের স্বল্পতা। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অধ্যায় যেহেতু টাচ করার নিয়ত করছি যে আমরা প্রত্যেকটা অধ্যায় টাচ করব। সো অধ্যায় 2 গেল, আমাদের 3 গেল। তাহলে এবার আমরা ধরেন সপ্তম অধ্যায়ে আসি, সপ্তম অধ্যায়, ঠিক আছে, অধ্যায় 7-এ আসি। দেখেন অধ্যায় 7-এ আপনি কিছু জিনিস মনে রাখবেন। সেটা কি, একটা চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আপনার কয়টা উপাত্তর প্রয়োজন হয়। আমি এটা না লিখি, আমি জাস্ট শর্ট, যেহেতু আমি প্রত্যেকটা অধ্যায় টাচ করার চেষ্টা করতেছি। সো আমরা একটু দেখি। ক্যালকুলেটর দ্বারা করা যায় না, হ্যাঁ ক্যালকুলেটর দ্বারা করা যায়, বাট ভবিষ্যতে যখন আপনি চাকরি পরীক্ষা দিতে যাবেন, সো সেখানে ক্যালকুলেটর ইউজ করা নিষেধ, ঠিক আছে। সো এখন থেকে একটু কাটাকাটি শিখেন না, সমস্যা কি।
আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। তাহলে দেখেন এখন আমরা যেটা আসতেছি, অধ্যায় 3-এ কি আরেকটা দেখাবো? আচ্ছা, অধ্যায় 3-এ কি আরেকটা টাইপ দেখাবো, পরে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় টাচ করতে পারবো কিনা সেই জন্য আর কি। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমি টাচ করে দেখানোর চেষ্টা করবো আর কি। সো অধ্যায় 3 আরেকটা দেখাই আপনাদেরকে, আরেকটা দেখাই। দেখেন অভাব নেই আসলে, এরকম টাইপ ভিত্তিকের অভাব নেই। দেখবেন আপনি যে একই ধরনের কোয়েশ্চেন বারবার আসছে। দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, অধ্যায় 3-এরটাই দেখাই আবার। হ্যাঁ, অধ্যায় 3-এর আরেকটা দেখাই, লাস্ট ওয়ান দেখাই। দেখেন আমি একটু দ্রুত লিখি, হ্যাঁ দ্রুত লিখি। ওকে, দেখেন এটা কততে আসছে? 23-এ আসছে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে 2টা করাই দিলে ভালো হয় আপনাদের জন্য। এটা 19-এ আসছে, নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি অপশনগুলো একটু লিখি। 6AB, 12AB, 24AB, 144AB। সো আমি অপশনের নাম না লিখি আর আরেকটা কথা আমাদের এই যে 5y² 15/4y², 25/4y², আরেকটা হচ্ছে আমার 25y²। সো এগুলো হচ্ছে আমাদের অপশনস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অপশনস। দেখেন বলছে আমি প্রথমে এটাতে আসি, 19 সালে যে প্রশ্নটা আসছে আমাদের দাখিলে সেটাতে আসি। দেখেন সেটাতে আসি, বলছে কি সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে? হ্যাঁ করে। দেখেন এখানে কি বলছে, 9a² + 16b² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে? দেখেন 9a² + 16b² এটার সাথে কত যোগ করতে হবে? আমি যদি একটু 9a² ভাঙি তাহলে কত পাচ্ছি? দেখেন 3a² লিখতে পারি না? 3 মানে কি 3 × 3 = 9, আর a² মানে 9a² রাখলাম। এখন দেখেন এটাকে যদি আমি 2ab 2 সূত্রের 2 মানে a² + 2b + b² আনার চেষ্টা করি। a কাকে ধরছি আমি? 3a কে, তাহলে 3a, তাহলে a পাইলাম। b কাকে ধরছি? আমি পাইনি এখনো, জায়গাটা খালি রাখলাম, সমস্যা নেই। তাহলে দেখেন আমি এটাকে b বানাই, এটাকে b বানানোর চেষ্টা করি, তাহলে 4b² ধরতে পারি না? 4 × 4 = 16, 4 × 4 এই যে 4 4 4² মানে কি 4 4 16, আর b² মানে b²। তাহলে আমি b কাকে ধরলাম? 4b কে, তাহলে 4b রাখেন। তাহলে দেখেন এটা এ মাঝখানে রাশিটা খালি আমার এখানে উপরে নাই, এটাও আছে এটাও আছে, নাই কোনটা? এটা। তাহলে এটা কত হয় দেখি তো, এটা সলভ করে। 3 × 2 = 6, 4 × 6 = 24, আর এ বি থাকতেছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। সো 24ab কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। সো 24ab যোগ করলে এটা কি হয়ে যাচ্ছে? পূর্ণবর্গ রাশি। পূর্ণবর্গ রাশি বলতে আমার সূত্রতে চলে আসতেছে, বর্গের সূত্রতে, এই যে a + b² সূত্রতে চলে আসতেছে, a + b² সূত্রতে চলে আসতেছে। সো এটাই আমাদেরকে বলছে পূর্ণবর্গ রাশি আনো মানে কি, মানে হচ্ছে a + b² সূত্রতে আমি আনতে পারবো কত যোগ করলে। এই যে 24ab উপরে নাই, যদি মাঝখানে একটা 24ab দিয়ে দিত তাহলে কিন্তু আমি একটা a + b² সূত্র বানিয়ে ফেলতে পারতাম। বুঝতে পারছেন? এই বিষয়টা কি বুঝতে পারছেন? একটু বলেন তো। ওকে, সামি আক্তার আরেকবার বলবো। দেখেন এখানে আমি এটাকে কি করলাম, এই পূর্ণবর্গ রাশি বলতে কি আমি a + b² সূত্র আনার চেষ্টা করবো। তো এটাকে বলছে আমি a + b² সূত্র আনতে গেলে আমরা জানি 3টা পদ থাকার কথা, a² + 2ab + b²। এখন আছে কয়টা? 2টা, একটা নাই। এই একটা নিচের কোনটা এটা আমার বের করতে হবে। এটা হচ্ছে বিষয়, যদি সহজ কথায় বলি। তাহলে দেখেন এটাকে একটু আমি যদি 3² করি, 3 × 3 = 9, আর a² করলে a², তার মানে আমি এটাকে ভেঙে 3a² বলতে পারি। আর এটাকে আমি ভেঙে কি করতে পারি? 4b² বলতে পারি, কারণ 4² মানে 4 4 16, আর b² মানে b²। এখন তাহলে আমি সূত্র যদি করতে চাই a² + 2 সূত্রের 2,
এ কাকে ধরছি 3a কে, আর বি কাকে ধরছি 4b কে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখেন এটাকে যদি এখন আমি সলভ করি, পুরোটা ধরেন সলভ করলাম, তাহলে কত পাচ্ছি 3 3 9 a স্কোয়ার, ওই যে উপরে যে লিখছিলাম এটা একই জিনিস পাচ্ছি, 3 দুগুণে 6 4 6 24 ab, a আর b। আর এখানে যদি আমি যেটাকে ভেঙে লিখছি আবার যদি একইভাবে সলভ করি তাহলে 16b স্কোয়ার। তার মানে এটাও আমার দেওয়া আছে প্রশ্নে, এটাও দেওয়া আছে, নাই কোনটা এটা। এই চান্দু থাকলে আমি কি করতে পারতাম, বলতে পারতাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গিয়েছে। তাহলে নাই কে, এই যে নাই, এ নাই 24 এ বিটা নাই, যে নাই শুধুমাত্র তাকে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এখানে একটু দেখি, আমরা এই জায়গাটাতে দেখি এখানে কি কাহিনী করছে। 9x স্কোয়ার প্লাস 15xy, তার মানে মাঝখানেরটা দিছে, এখানে আবার শেষেরটা দেয়নি। এখানে কি করছে 9x স্কোয়ার প্লাস 15xy। তাহলে দেখেন আমরা যদি 9xকে ভাঙি তাহলে 3x হোল স্কোয়ার বলতে পারি আগের মতো, প্লাস 2a কাকে ধরছি আমি 3xকে, b কাকে ধরবো 9, b স্কোয়ার কাকে ধরবো, এটা নাই আমার। তাহলে দেখেন 2a পাইলাম, b নাই, b স্কোয়ার কাকে ধরবো সেও নাই। তাহলে আমার দেখেন মাঝখানের পদটা থাকার পর আমি মিলাইতে পারতেছি না, এখানেও নাই। তাহলে এখানে অপশন থেকে যে কোনো একটা আছে আমার, এখানে বসাইলে এই 15xy আসবে, ওইটাই আমার b স্কোয়ার করা যাবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে কি জানেন, এটা কিন্তু আমাদেরকে পুরাটা দেওয়া আছে, পুরাটা বলতে কি মানে b স্কোয়ারের মান দেওয়া আছে। আমার লাগবে কি, আমার লাগবে b, আমার কাকে লাগবে, এটা তো a ধরছি আমি, আমার লাগবে b কে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমার b লাগবে, কিন্তু এখানে b স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে দেখেন আমি যদি 5y হোল স্কোয়ার করতে চাই, এটা কি সম্ভব? 5yকে ভেঙে কি আমি এই যে দেখেন স্কোয়ার করলে 25 হয়ে যাচ্ছে, 5 স্কোয়ার মানে 5 5 25, তার মানে এটা মিলতেছে না, এটাকে আমি বর্গ বানাইতে পারতেছি না, এটাকে আমি b স্কোয়ার বানাইতে পারতেছি না, এটা আমার হবে না, এই অপশন বাদ। 15/4, তাহলে 15/4 দেখেন 15কে আমি কি কোনোভাবে বর্গ বানাইতে পারতেছি? 4কে নয় পারলাম, 2 আনলাম, কিন্তু 15কে তো আমি 5 দিলে 5 স্কোয়ার দিলে 5 5 25 হয়ে যাচ্ছে পুরাটার উপর দিলে, এটাও যাচ্ছে না আমার, এটাও যাচ্ছে না, এটাকে আমি বর্গ বানাইতে পারতেছি না। এবার আমি এটাতে আসি, এটা কিন্তু যাচ্ছে, দেখেন 25 5 করতেছি, y এবার উপর স্কোয়ার দেন, 5 স্কোয়ার মানে 5 5 25, y স্কোয়ার মানে y স্কোয়ার, এটা কিন্তু মিলছে, এটা মিলছে, ওকে ফাইন। এবার এটা দেখি 25, তাহলে উপরে আমি 5 আর নিচে 4কে আমি 2 লিখলাম, এখানে y লিখলাম, এবার উপর স্কোয়ার দেন, 5 স্কোয়ার মানে 5 5 25, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর y স্কোয়ার মানে y স্কোয়ার, মিলে গেছে কিন্তু, এটাও মিলছে এটাও মিলছে। এবার আমার অ্যান্সার কোনটা হবে? এবার আমি এখানে তাহলে 5y বসাই আগে, এই যে 5y b বসাইলাম, ঠিক আছে। তাহলে দেখেন 3 5 15, 15 দুগুণে 30, আর x আর y 30xy, এখানে কি আমার 30xy আছে? নাই, এখানে আমার 15xy, তার মানে 5y হবে না, এটা আমার b হিসাবে হবে না। তাহলে আমার হবে কোনটা? 5/2y, 5/2y, এটা হচ্ছে আমার b হিসাবে আসবে, এটাকে আমি b ধরবো। বুঝতে পারছি? তাহলে দেখেন আমি এবার মিলাই দেখি 15 আসে কিনা। এ 2 আর 2 কাটা, 3 5 15, x আর y মিলে গেছে, তার মানে আমার এখানে কি হবে 5/2y হোল স্কোয়ার। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, এই যে এটা হচ্ছে অ্যান্সার 25/4, 5 5 25, 2 দুগুণে 4, 25/4, আর y এর স্কোয়ার মানে y স্কোয়ার। বুঝতে পারছেন? একটু জটিল মনে হইতে পারে, বাট একই জিনিস কিন্তু, মানে এখানে আমার 2ab যেটা 2ab ছিল না, আর এখানে কি নাই আমার, এখানে b স্কোয়ারটা নাই, এখানে b স্কোয়ারটা নাই। আপনার কাজ থাকবে জাস্ট অপশনগুলো থেকে এখানে আমার বিটা মানে বি স্কোয়ার আমি কোনটাকে করতে পারবো, আমি কোনটাকে বি স্কোয়ার আকারে আনতে পারবো। দেখেন এটাকে আমি বি স্কোয়ার আকারে আনতে পারতেছি না, কারণ এটার আমি যদি 5y হোল স্কোয়ার দিই তাহলে আমার দরকার ছিল 25y স্কোয়ার, যেটা এখানে আছে। সো এটাকে আমি আনতে পারতেছি বি এর আকারে, এটাকেও আনতে পারতেছি যে এখানে 5/2y স্কোয়ার করে, বাকি দুইটাকে তো আমি বি স্কোয়ার আকারে আনতেই পারতেছি না। তাহলে আমি এবার এই দুইটা বসায় দেখি, এখানে একটা বসায় দেখলাম 15x মিলে না, আরেকটা বসায় দেখলাম মিলে গেছে, তার মানে এটাই আমার অ্যান্সার। তাহলে আমার দরকার ছিল কি এটা 5/2y স্কোয়ার, যেটা এখানে দেওয়া আছে 5/4y স্কোয়ার। ওকে, একটু জটিল, অনেকটা জটিল। দেখেন এটা তাসমিয়া হোসেন আরেকবার, আচ্ছা আরেকবার বলছি, আমি আরেকবার রিপিট করছি, তারপরে যদি আপনার মনে হয় যে আরেকবার দেখা লাগবে আপনি রেকর্ডিংটা আরেকবার দেখে নিন। হ্যাঁ, আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে যাই, হ্যাঁ নেক্সট চ্যাপ্টারগুলোতে দেখি, সমস্যা নেই। তাহলে দেখেন জটিল বলতে কি, দেখেন এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার কাছে সহজ হয়ে ধরা দিতেছে, কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন, প্রথমবার দেখছেন আমি জানি,
এখানে যারা দেখছেন এটা প্রথমবার দেখছেন এই অঙ্ক, কিন্তু এটা বোর্ড পরীক্ষা আসছে বিগত প্রশ্নে। সো এটা প্রথমবার দেখছেন আমি জানি, তো প্রথমবার দেখলে তো আপনার কাছে এটা জটিল লাগবেই। সো আপনি যদি 2-3 বার এর আগে দেখতেন, নিজে 2-1টা করতেন, তখন দেখবেন সহজ লাগবে, তখন সহজ লাগবে। সো অধ্যায় 7-এর বেলায় দেখেন, তাসমিয়া হোসেন ক্লিয়ার। আচ্ছা, এই জন্য প্র্যাকটিস লাগবে, এক্সামে গিয়ে ম্যানেজ করতে পারেন না বলতে কি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সো আমরা ইম্পর্টেন্ট দেখে দেখে প্র্যাকটিস করবো, যেগুলো পরীক্ষা কমন উপযোগী, আমরা অ্যানালাইসিস করে যেগুলো পরীক্ষা কমন উপযোগী সেগুলো আমরা আমাদের ব্যাচের মধ্যে করানোর চেষ্টা করবো, ঠিক আছে। সো অ্যানালাইসিসটা দেখেন, আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে অ্যানালাইসিসটা আসলে কীভাবে করতে হয়। এখন দেখেন, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্তের প্রয়োজন? 5টা উপাত্ত। এটা মাথায় রাখবেন, এটা মনে রাখবেন। এটা 23 সালেও আসছে, 25 সালেও আসছে। এছাড়া দেখবেন যে জ্যামিতিক উপপাদ্য প্রমাণে কয়টা ধাপ থাকে? উপপাদ্য প্রমাণে 4টা ধাপ থাকে। সপ্তম অধ্যায়ের মধ্যে এসব কিছু ইনফরমেশন আছে, দেখবেন 5-7টা ইনফরমেশন, 10টা ইনফরমেশন আছে, সেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। অধ্যায় 7-এর বেলায়, অধ্যায় 7-এ দেখবেন সেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। ওকে, এখন আমি একটা এমসিকিউ দেখাই দিই। সো ইনফরমেশনগুলো আমরা দেখাবো, সো তারা একটা এমসিকিউ দেখাই দিই। এখন যদি আমি ইনফরমেশনগুলো লিখতে যাই, দেখা যায় আমার সবগুলোতে টাচ দেওয়া হবে না। হ্যাঁ, সো আমরা একটু দেখি, তারপরও একটা এমসিকিউ দেখি। দেখেন, এটা 2018 সালে আসছে। সো আমরা জানি সমকোণী ত্রিভুজের কি হয়। দেখেন, সমকোণী ত্রিভুজ হচ্ছে এরকম, এর একটা কোণ কি হবে? একটা কোণ অটো, সবসময় 90 ডিগ্রি হবে। এই কোণটা সবসময় 90 ডিগ্রি। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। তার মানে এটার এটা মিলে কত হবে? এটার এটা মিলে হবে 90। এই দুইটা যোগ করে, এটারটা আর এটারটা, এই দুইটা যোগ করে কত হবে? 90 হবে। আর এই একাই সবসময় 90 হবে, অলওয়েজ এ ফিক্সড। তাহলে এই দুইটা মিলে কত হবে? 90 হবে। তখন আমরা 90 আর 90 যোগ করলে কত পাই? 180। তার মানে অপশনে আমাদের দেখেন কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে 53 ডিগ্রি, 42 ডিগ্রি, এরপরে দেওয়া আছে 41, 44, 47, 53, তারপর দেওয়া আছে 37, 53। তাহলে দেখেন কোন দুইটা যোগ করলে আমি 90 ডিগ্রি পাবো? এই যে কোণ আর এই কোণ, এই কোণ দুইটা দেখেন, কোন দুইটার মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। একটা তো 90 ডিগ্রি ফিক্সড, তাহলে বাকি যে দুইটা যোগ করে আমি 90 পাবো, এই যে দুইটা যোগ করে 90 পাবো। তাহলে দেখেন 53 আর 42 যোগ করলে 55 আর 95 চলে আসতেছে। সো এটা বাদ, এটা হচ্ছে না আমার, 95 চলে আসতেছে। 41 আর 44 যোগ করেন 45, আর 4 যোগ 85, এটাও হচ্ছে না। 47 আর 53 যোগ করেন আপনি, তাহলে আস্তে আস্তে কত? 100, এটা তো হচ্ছেই না। 37 আর 53 যোগ করেন, 53 আর 7 যোগ করলে 60, 60 আর 30 90। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে একটা কোণ হবে 53 ডিগ্রি, আর একটা হবে 37 ডিগ্রি। তারপর দুইটাকে আমি যোগ করলে কত পাবো? 90 ডিগ্রি পাবো। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা 2018 সালে আসছে, খুবই ইজি। জাস্ট আপনি যদি একটা জিনিস জানেন, ইনফরমেশনটা জানেন যে এটা 90 ডিগ্রি ফিক্সড আর বাকি দুইটা মিলে 90 হবে, এই জিনিসটা জানলে কিন্তু আপনি এটা করতে পারতেছেন। ওকে, সো অধ্যায় 7 নিয়ে আমরা আর বক না করি, আমরা অধ্যায় 8-এ আসি। এবার অধ্যায় 7-এর কিছু ইনফরমেশন থাকে, হ্যাঁ, যেটা আমি বললাম উপপাদ্য ধাপ প্রমাণে কয়টা থাকে? 4টা ধাপ থাকে, ঠিক আছে, প্রমাণ করার জন্য। চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্ত লাগে? চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টা উপাত্ত লাগে। সো এইসব বিষয় কিছু আছে, এগুলো থেকে বারবার ঘুরে ফিরে অধ্যায় 7 থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, এবারও আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো পেন খাওয়ার কিছু নাই। এবার আমরা অধ্যায় 8-এ আসি। দেখেন, একটু জটিল এমসিকিউ নিচ্ছি এটা। হ্যাঁ, অধ্যায় 8-এর জটিল এমসিকিউগুলো নিচ্ছি। দেখেন, একটু খেয়াল দেখেন। সহজ এমসিকিউ আছে, আমি সহজগুলো দেখাচ্ছি না। দেখেন, কঠিনটা দেখাচ্ছি একটু। দেখেন কি বলছে, 16 সেন্টিমিটার ব্যাস এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এবং আপনারা ক্লাস নোট করতেছেন না, আমি চাইবো যে আপনারা ক্লাস নোটগুলো অনলাইন মাদ্রাসার যে গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করেন। হ্যাঁ, আজকের ক্লাস নোটটা অনলাইন মাদ্রাসার গ্রুপে সাবমিট করেন। যারা যারা নোট করতেছেন বা নোট না করলে পরবর্তীতে করবেন, তারা একটু সাবমিট করেন, ঠিক আছে? এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে।
যাতে অন্যরা দেখে উপকৃত হইতে পারে, অথবা কেউ যদি নোট না করে সেজন্য ওইখান থেকে সেভ করে নিতে পারে। ওকে, এটা আসছে আমাদের 2023 সালে, হ্যাঁ, দাখিল পরীক্ষা 2023-এ। সো ওইটার অপশনগুলো যদি আমরা একটু দেখি, সো আমি নাম না লিখি, হ্যাঁ, অপশনগুলো হচ্ছে 3, 11, 13, 21, সেগুলো হচ্ছে আমাদের অপশনস আর কি। হ্যাঁ, এখন দেখেন আমাদের কি বলছে, দেখেন আগে আমাদের ব্যাস আর ব্যাসার্ধটা চিনতে হবে। দেখেন বলছে 16 সেন্টিমিটার ব্যাস, মানে এই যে একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত, এটা কত সেন্টিমিটার ব্যাস? ব্যাস মানে কি, এই যে কেন্দ্র দিয়ে যে বাহুটা যাবে এটা পুরাটাই হচ্ছে ব্যাস, পুরাটা ব্যাস কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে এটা পুরাটার মান কত বলছে আমার? 16 বলছে, 16 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। সো ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক। সো ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে যে এই যে অর্ধেকটা, এটা কত বলছে? 5। দুইটা বৃত্ত, এই যে দুইটা বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করে, খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। ইম্পর্টেন্ট জায়গা কোনটা? যে অন্ত স্পর্শ করে, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জায়গা। তাহলে দেখেন আমি কি করব, বলছে অন্ত স্পর্শ। অন্ত স্পর্শ মানে কি? এই যে দেখেন ভিতর দিয়ে স্পর্শ করছে, ভিতর দিয়ে স্পর্শ করছে, ঠিক আছে। তাহলে আমি একটু আবার দেখাই, দেখেন অন্ত স্পর্শ মানে কি? মানে দুইটা বৃত্ত একটার সাথে কি করছে? ভিতর দিয়ে স্পর্শ করছে, এই যে দেখেন ভিতর দিয়ে স্পর্শ করছে। এখন এটা কি বলছে আমাকে? বলছে এটার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 5। ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। এই পুরাটা যদি 16 হয় তাহলে এটার অর্ধেক কত বলেন তো? এই অর্ধেক কত? এই অর্ধেকটা হচ্ছে 8। অর্ধেকটা কত? অর্ধেকটা হচ্ছে 8। পুরাটা কত? পুরাটা হচ্ছে 16। পুরাটা নিলে 16, এই পুরাটা বললে বলছে 16। এই যে ব্যাস আমার বলছে ব্যাস, ব্যাস মানে হচ্ছে কি কেন্দ্র দিয়ে যায় পুরাটা 16। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কত এখানে বলেন তো? এই অর্ধেকটা কত? অর্ধেকটা হচ্ছে 8। বুঝতে পারছি? তাহলে এখানে কি বলছে আবার? এই এতটুকুর ব্যাসার্ধ আবার কত বলছে আমাকে? এখানে আবার ব্যাসার্ধ বলছে আমাকে কত? আরেকটা বৃত্ত যেটা আছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে এতটুকুর মান কত বলছে আবার? 5। তাহলে বলছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে দেখেন এটার কেন্দ্র হচ্ছে এখানে, এই বৃত্তের কেন্দ্র এখানে, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে। তাহলে দেখেন এটা পুরাটা হচ্ছে 8 আর এতটুকু হচ্ছে 5। তাহলে মাঝখানে দূরত্বটা কত? এই যে এতটুকু হচ্ছে আমার দূরত্ব, মাঝখানে এতটুকু হচ্ছে আমার দূরত্ব। তাহলে 8 থেকে 5 বাদ দেন, কত? 3। 3 হচ্ছে আমার দূরত্ব। সো 3 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? একটু জটিল হয়ে গেছে না? বেশি জটিল নিয়ে নিছি, বেশি জটিল নিয়ে নিছি। আচ্ছা, বেশি জটিল নিয়ে নিছি নাকি বুঝতে পারছেন? একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন। দেখেন আমাদের বলছে একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত, এটার কত? এই ব্যাস হচ্ছে 16, পুরাটা 16, তার অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 8। ওকে, আমি আবার রিপিট করতেছি, মনোযোগ দিন। বলছে ব্যাস কত? পুরাটা কত? 16, পুরাটা 16। তো আমি অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 8। কেন্দ্র থেকে বাকিটা হচ্ছে 8। এখন বলছে আরেকটা বৃত্ত অন্ত স্পর্শ করছে, মানে ভিতর দিয়ে গেছে, আর এই আগের বৃত্তটা ভিতর দিয়ে গেছে, এটার ব্যাসার্ধ কত? 5। তার মানে এই কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 5। এখন এটার 8-এর মধ্যে থেকে 5 কি অ্যাডজাস্ট করা আছে অলরেডি। তাহলে বলছে দূরত্ব কত? দূরত্ব মানে কতটুকুর সাথে দুইজনের এই পার্থক্য। দেখেন এখান থেকে এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যে 5 তো এখানে আছে অলরেডি। এই যে যতটুকু নাই সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। 8 থেকে 5 বাদ দেন, তাহলে 3 আসতেছে। এই 3, এতটুকু কত? এতটুকু হচ্ছে 3। তার মানে তাদের মধ্যে দূরত্ব কত? তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 3। তাদের মধ্যে দূরত্ব কত? 3। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি আবার রিপিট করছি, যারা বুঝেননি তাদের জন্য আবার রিপিট করছি। সো এটা দাখিল পরীক্ষা 2023-এ আসছে। সো এবার আমার মনে হয় কি আসতে পারে জানেন? এবার এটা না দিয়ে আপনাদেরকে একটু ঘুরাইতে পারে। কিভাবে ঘুরাইতে পারে দেখেন, এবার যদি আমি বলি সেম কোয়েশ্চেনটা, দেখেন আমি এটা দেখেন, এটা বিভিন্ন স্কুল বোর্ডে আসছে। আমার মনে হয় এবার এই কোয়েশ্চেনটা দিতে পারে। সেটা কীরকম দেখেন, এবার কি আসছে, মানে স্কুল বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, মাদ্রাসা বোর্ড তো আমরা এতক্ষণ দেখতেছি। তো দেখেন 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার
কি বলছে ব্যাস বিশিষ্ট। এবার ব্যাসার্ধ না বলে কি বলছে, ব্যাসার্ধ না বলছে ব্যাস, এবার বলছে ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ না বলে এবার বলছে বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ না বলে কি বলছে বহিঃস্পর্শ, খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু দেখেন, অন্তঃস্পর্শ না বলে এবার কি বলছে বহিঃস্পর্শ বলে। এবার বলছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। অপশন কি বলছে আমাকে, অপশন বলছে 2, 4, 6, 12। এবার হচ্ছে আসল খেলা দেখেন, এবার কিন্তু আমাকে কি বলছে দুইটাই সেন্টিমিটার মানে ব্যাস বলছে, দুইটাই ব্যাস বলছে, আগে একটা ব্যাস বলছে একটা ব্যাসার্ধ বলছে, এবার দুইটাই ব্যাস বলছে, ডিফারেন্সটা বুঝেন, এই জায়গায় ডিফারেন্স করছে। আর একটা বলছে অন্তঃস্পর্শ বলছে, এবার বলছে বহিঃস্পর্শ মানে বাহিরের দিকে স্পর্শ করছে। সো দেখেন ব্যাস বিশিষ্ট, তাহলে একটা বৃত্ত কত ব্যাস, এই দেখেন এই একটা বৃত্ত তার ব্যাস কত বলছে, এই ব্যাস মানে পুরাটা মাঝখান কেন্দ্র দিয়ে গেছে সেটা কত 8, পুরোটার মান কত বলছে 8, পুরোটার মান কত বলছে 8। তাহলে অর্ধেকের মান কত হবে, পুরাটা যদি 8 হয় তাহলে এই অর্ধেকের মান কত হবে, অর্ধেকের মান 4, অর্ধেকের মান কত 4। এই শুধুই অর্ধেকের কথা যদি বলে ব্যাসার্ধ, ব্যাস যদি মানে ব্যাস মানে পুরাটা, তো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসের অর্ধেক কত 4, এই কেন্দ্র থেকে অর্ধেক কত 4। এখন বলছে আরেকটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ মানে কি জানেন, এই বাহির থেকে স্পর্শ করছে, তার মানে এই বাহির থেকে স্পর্শ করছে। আরেকটা বৃত্ত কি করছে বাহির থেকে স্পর্শ করছে, বহিঃস্পর্শ মানে বাহিরে স্পর্শ করবে, আর অন্তঃস্পর্শ মানে ভিতরে স্পর্শ করবে, বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে কেন্দ্র, এখন বলছে কি এটা কত 4 সেন্টিমিটার ব্যাস, ব্যাস কত 4 মানে পুরাটা কত, এটা পুরাটা কেন্দ্র দিয়ে গেছে যে পুরাটা কত, পুরাটা হচ্ছে 4, তাহলে পুরাটা যদি 4 হয় অর্ধেক কত হবে, এই অর্ধেক কত হবে, অর্ধেক হচ্ছে 2, অর্ধেক কত 2, অর্ধেক 2 না, এখানে পুরাটা যদি 4 হয়, ব্যাস যদি পুরাটা 4 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক কত 2, তার মানে এতটুকু হচ্ছে আমার 2, আর এখানে এতটুকু হচ্ছে কত 4, পুরাটা 8 এটার অর্ধেক 4, এটা পুরাটা 6 এটার অর্ধেক হচ্ছে 2। এখন আমাকে বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র মানে পুরাটা এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত, তাহলে 4 আর 2 যোগ করেন, 4 আর 2 যোগ করেন 6, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার সিএম, দেখবেন অপশনে দেওয়া থাকবে সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারছেন। বুঝতে পারছেন এবার। সো আপনাকে যখন অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ বলবে, আমার মনে হয় এবার এটা দিতে পারে, এটা কিন্তু মাদ্রাসা বোর্ডে আসেনি, এটা স্কুল বোর্ডে আসছে, স্কুলের যে বিভিন্ন বোর্ড আছে সেই বোর্ডগুলোতে আসছে। সো এটা আপনাদেরকে এবার দিতে পারে, অন্তঃস্পর্শ না বলে বহিঃস্পর্শ বলতে পারে। সো বহিঃস্পর্শ যখন বলবে তখন আমি যোগ করব, আর অন্তঃস্পর্শ যখন বলবে তখন আমি বিয়োগ করব, বুঝতে পারছি। অন্তঃস্পর্শ বললে বিয়োগ, কারণ অন্তরের মধ্যে কি থাকে বিয়োগ ব্যথা থাকে, কারো হারানোর ব্যথা থাকে। সো যখন অন্তরের কথা বলবে তখন বুঝবেন যে কেউ জীবন থেকে হারিয়ে গেছে, সো তখন আপনি বিয়োগ করবেন। আর যখন আপনাকে কি করবে বাহিরের কথা বলবে, বহিঃস্পর্শ, তো বাহিরের দিকে কি, বাহিরের দিকে তাকাবেন মানে আপনাকে যোগ করতে হবে। জীবনে যখন বাহিরের দিকে তাকাবেন জীবনে হিসাব নিকাশ দেখবেন যোগ করতে মন চাইবে। সো এ হচ্ছে বিষয়, যাই হোক। সো দেখেন মোটামুটি টাফ একটা দেখছি আমরা, হ্যাঁ টাফ একটা দেখছি, যদি এটা বুঝতে পারেন তাহলে সফল আপনার আজকে ক্লাস করা। ওকে, দেখেন আরেকটা প্রশ্ন দেখি, তারপর আমরা অধ্যায় 8টা দেখি, আরেকটা দেখি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কথা অবস্থান করে। এই আয়েশা সিদ্দিকা, হ্যাঁ পটপট করতেছেন না বেশি ক্লাসের মধ্যে, আপনি ক্লাস নোট জমা দিবেন আমাকে, নাহলে খবর আছে। পরিকেন্দ্র ত্রিভুজের কথা অবস্থান করে, আপনি ক্লাস নোট জমা দিবেন, মনে থাকে জানো। আর এমডি সাকিব মিসবাহ, হ্যাঁ আপনি একটু ক্লাস নোট জমা দিয়েন। ওকে, ত্রিভুজের কথা অবস্থান করে, বাকিরাও দিবেন, তার মানে দুইজনকে বলছি মানে যে দুইজন দিবে এমন না, দুইজন একটু মোটামুটি পারে দেখে দুজনকে বললাম আর কি। সো তার মানে যে বাকিরা পারেন না এমন তো না, বাকিরা তো পারেন, প্রমাণ করে দিবেন, আপনারাও দিবেন নোট। সো দেখেন এটা কত সালে আসছে, 2022-এ আসছে। সো স্থলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে। আমাদের অপশন কি কি আছে, অপশনগুলো লিখতে মন চায় না বুঝছেন, মেইন ক্লাসে আমরা লিখবো না অপশনগুলো, অপশন আমাদেরকে খুঁজবে, আমরা কেন অপশনকে খুঁজবো। দেখেন অতিভুজের উপর, তারপর কি বলছে বহির্ভাগে শীর্ষবিন্দুতে, সেটা কত সালে আসছে, দাখিল 2022-এ আসছে, দাখিল 2022-এ।
বুঝতে পারছেন, ক্লাস করা সফল। কমেন্ট বেশি করেন, এটা হচ্ছে আপনার সমস্যা, বুঝছেন? আপনি ব্যাচের মধ্যেও কমেন্ট বেশি করতেন। দেখেন ওকে, তাহলে শুরু করি। দেখেন দেখেন স্থূলকোণী ত্রিভুজ কোনটা আমরা জানি। এই যে দেখেন, যে ত্রিভুজটা কি এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বেশি। এই দেখেন এটা কিন্তু সোজা হলে 90 ডিগ্রি হইতো, সো সোজা যেহেতু না, বেঁকা, তার মানে 90 ডিগ্রির চেয়ে বেশি, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ আর কি। সো এটা যোগ করে দেন। সো এটা হচ্ছে আমার স্থূলকোণী ত্রিভুজ। এর পরিকেন্দ্র কোথাও অবস্থান করে। পরিকেন্দ্র মানে কি জানেন? এই তিনটা বাহুকে আপনি মাঝখান দিয়ে কাটেন, মাঝখান দিয়ে কাটেন, তাহলে দেখেন কি হয়। এই ধরেন অতিভুজটাকে আমি যদি মাঝখান বরাবর কাটি তাহলে এরকম হবে। আবার দেখেন, এই যদি আমি অতিভুজটাকে কী করি, মাঝখান বরাবর কাটি, এই যে অতিভুজ, ধরেন মাঝখান দিয়ে আপনি যখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবেন, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবেন, ঠিক আছে, দুই পাশে আঁকবেন, তখন দেখবেন এটা মাঝখান দিয়ে এভাবে কাটা যাচ্ছে, ঠিক আছে। অথবা আপনি এটাকে, এই যেটা কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের এইটা ভূমিটাকে যদি আপনি কী করেন, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটেন, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটেন, তাহলে দেখবেন এই যে এরকম কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে। এবার আপনি এটাকে, লম্বটাকে যদি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটেন তাহলে কী হবে, এই এরকমভাবে কাটা যাবে, সরি, এই দেখেন এরকমভাবে কী হবে, কাটা যাবে। সো কাটা যাওয়ার পরে তিনটা বিন্দু মিলতেছে কোথায় বলেন তো, বাইরে মিলতেছে। এই যে আপনি যখন এটাকে কী করবেন, এখানে একটা কম্পাস ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকবেন, এখানে একটা বৃত্তচাপ, আবার একই মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, তখন অতিভুজটা দুই ভাগ হবে। আবার আপনি ভূমিটাকে দুই ভাগ করবেন একইভাবে, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, তারপর এখানে একই মাপ নিয়ে ওখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, ভাগ করেন, এটাকে দুই ভাগ করেন। ওই যে পরিকেন্দ্র আঁকা শিখেছি না আপনাদেরকে, পরিবৃত্ত আঁকা শিখেছি না, সেম জিনিসটা এটা। তারপরে দেখেন এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিন, এখানে একটা বৃত্তচাপ আঁকবেন, এখানে একটা আঁকবেন, এখানে দেখে এখানে একটা, এখানে একটা। সো যখন আঁকবেন আপনি তখন এই লম্বটা দুই ভাগ হবে, মানে তিনটা বাহুকে দুই ভাগ করেন, ভাগ করার পরে যে রশিগুলো আসবে দেখবেন এটা বাহিরে গিয়ে তিনটা মিলে গেছে। সো কোথায় গিয়ে মিলতেছে, বহির্ভাগে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথাও অবস্থান করবে, এই যে বাহিরে অবস্থান করবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে দেখেন, স্থূলকোণী না বলে যদি এটা আমাদেরকে সমকোণী বলে, এখন আপনি কি করবেন? স্থূলকোণী না বলে যদি এবার বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথাও অবস্থান করবে, এখন আপনি কি করবেন? তো সমকোণী ত্রিভুজের চিত্রটা আমরা আঁকি। সমকোণী ত্রিভুজের চিত্র কীরকম আমরা জানি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ চিনি তো আমরা নাকি? তাহলে এটাকে আমরা এবার কি করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ভাগ করব। তাহলে দেখেন প্রত্যেকটা বাহুকে আমরা কি করব, দুই ভাগ করব মাঝখান দিয়ে। তাহলে এটাকে যদি আমি দুই ভাগ দিয়ে মাঝখান দিয়ে করতে চাই তাহলে ধরেন কোথায় আসবে, এই যে এরকম হবে, তাই না? এবার আমরা যদি এই লম্বটাকে দুই ভাগ করি তাহলে মাঝখান দিয়ে, তাহলে এরকম হবে, এরকম হবে। এটাকে যদি আমরা দুই ভাগ করি, এটাকে মাঝখান বরাবর, তো মাঝখান দিয়ে এরকম করি, দেখছেন মাঝখান দিয়ে দুই ভাগ করলাম। প্রত্যেকটা বাহুকে আপনি দুই ভাগ করেন, কোথায় গিয়ে মিলছে, যে অতিভুজের উপর। এটা অতিভুজ না, সো অতিভুজের উপরে গিয়ে মিলছে, তার মানে কোথায়, অতিভুজের উপর। যখন আমাদের এই সমকোণী বলবে তখন পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করবে, এই যে অতিভুজের উপরে। ওকে, আবার বলেন। আচ্ছা, যদি সমকোণী না বলে কি বলে, স্থূলকোণী বলে, যে স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথাও অবস্থান করবে। সো স্থূলকোণী ত্রিভুজ কোনটা, যেটা 90 ডিগ্রির চেয়ে বেশি, যেটা 90 ডিগ্রি না, সো 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, তার মানে একটু ব্যাকা হবে। এই যে সোজা হলে তো 90 ডিগ্রি হয়ে যেত, তখন সমকোণী হয়ে যেত। সো স্থূলকোণী মানে কি একটু ব্যাকা হবে, হ্যাঁ। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। এখন আমাদের বলছে এটা পরিকেন্দ্র কোথাও অবস্থান করবে। আপনি তিনটা, এই বাহুটাকে ভাগ করেন মাঝখান দিয়ে, এই বাহুটাকে মাঝখান দিয়ে ভাগ করেন, করলাম। এই বাহুটাকে মাঝখান বরাবর ভাগ করেন, করলাম। এবার এই যে অতিভুজ যেটা আছে এটাকে মাঝখান বরাবর ভাগ করেন, এই যে ধরেন মাঝখানে এই জায়গাটা আসে, দেখছেন মিলছে কোথায়, বাইরে গিয়ে মিলছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার পরিকেন্দ্র কোথায়, বাইরে। পরিকেন্দ্র কোথায়, বাইরে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সামি আক্তার, এগুলো ফার্স্ট টাইম দেখলাম। সেগুলো আসছে তো, এটা যে দাখিল পরীক্ষা 2022 আসছে, এটা 22 আসছে, আর সমকোণী ত্রিভুজটা দেয় নাই, এটা এখনো আসে নাই। সো এটা এবার আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা এবার আসার সম্ভাবনা আছে। সমকোণী ত্রিভুজটা আপনি দেখবেন ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, মানে স্কুল বোর্ডগুলোতে আসছে। সেইবার এটা দেওয়ার সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে আমাদের বিষয়। সো দেখেন, তাহলে আশা করি ক্লিয়ার। আমি আবার রিপিট করছি, ওকে। তাহলে দেখেন,
আরেকটা দেখি লাস্ট, তারপরে অধ্যায় থেকে চলে যাই আমরা। অনেক তো দেখলাম এই অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় আমরা একটু টাচ করবো, আমরা নিয়ত করছি নাকি? সো দেখি নিয়তটা কতটুকু ফিল আপ করতে পারি। সো এই অধ্যায় আরেকটু দেখি, সেটা কি দেখবো দেখেন। একটু পুরা প্রশ্নটা আমি না লিখি, হ্যাঁ, জাস্ট প্রশ্নটা হাফ লিখি। সো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, সেটার মধ্যে এরকম একটা চতুর্ভুজ আঁকা আছে। বৃত্তের মধ্যে কি আছে? চতুর্ভুজ আঁকা আছে। ওকে, চতুর্ভুজটা একে কি বলছে? এখানে একটা কোণ দিছে, কত ডিগ্রি বলছে? এটা 85 ডিগ্রি বলছে। এখন আমাদের বলছে কি জানেন? বলছে কোণ বিএডি, সরি পেনটা একটু চেঞ্জ করি। এখানে বলছে আমাদের কোণ বিসিডি সমান সমান কত, আর এখানে দেওয়া আছে বিএসি। কোণ বিএসি কত? কোণ বিএসি হচ্ছে 85 ডিগ্রি। সো এটা আমাদের দেওয়া আছে। পুরো প্রশ্নটা আমি না লিখলাম ডিটেলসে, আমি জাস্ট শর্ট করে লিখলাম। আমাদের বিএসি দেওয়া আছে 85 ডিগ্রি, আমাদেরকে বলছে বিসিডি কত। সো এটা আমাদেরকে বের করতে বলছে। সো এটাকে সি দিই, নামগুলো এরকমভাবে দেওয়া আছে এ বি সি ডি। ওকে, তাহলে এটা হচ্ছে বিএডি। বিএডি দেওয়া আছে আমাদের কত? 85 ডিগ্রি। আমাদের বলছে বিসিডি, মানে বিসিডি এই কোণটার মান কত, এটার মান জানতে চাইছে। এখন আমাদের অপশন কি কি দেওয়া আছে? 85 ডিগ্রি, 95 ডিগ্রি, 90 ডিগ্রি, আর হচ্ছে 105 ডিগ্রি। এখন দেখেন, কোনো বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে, এটা চতুর্ভুজ না একটা, এই যে একটা, এই যে চার বাহু 1 2 3 4, আমরা জানি চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। সো এই চতুর্ভুজের কি বলছে আমাদেরকে? দুইটা কোণ, মানে এই কোণটা কি 85, তাহলে এটা কত? যখন বৃত্তের মধ্যে চতুর্ভুজ থাকবে, একটা কথা সবসময় মনে রাখবেন আজীবনের জন্য, কোনো বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে, তার বিপরীত দুইটা কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি হয়। এটা মিলে 180 ডিগ্রি হবে। আবার এটা মিললেও 180 ডিগ্রি হবে। এটা মিললেও এই কোণ আর এই কোণ মিললেও 180 হবে, আর এই কোণ আর এই কোণ মিললেও কত হবে? 180 হবে। বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে, বৃত্তের মধ্যে চতুর্ভুজ থাকলে এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণ মিলে 180, এই কোণ আর এই কোণ মিলে 180 হবে। তাহলে এটা যদি 85 হয়, তাহলে 180 আমার কত বাকি বলেন তো? 180 তার কত বাকি? 80 চলে গেছে, তাহলে আরও 5 গেছে, তাহলে 95 লাগে আমার। 95 হইলে, এই যে এটা যদি 95 হয়, তাহলে এটা আর এটাই 85 আর 95 যোগ করলে আমি কত পাইতেছি? 180 পাচ্ছি। যোগ করলে 180 পাচ্ছি। সো আমার অ্যান্সার হচ্ছে 95। বুঝতে পারছেন? এমডি হিজবুল, এক অধ্যায় থেকে 2-3টা এমসিকিউ করলে এনাফ নাকি? আচ্ছা ভাই, আমি কি এখন এক অধ্যায় থেকে আপনাকে 20টা-30টা করে করাবো? এত সময় কি এক ক্লাসের মধ্যে? আমি তো আপনাকে প্রত্যেকটা অধ্যায় টাচ করে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে প্রশ্নগুলো কীরকম হয়, কীভাবে করতে হয়, কীরকমভাবে আসে, কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করে আপনাকে দেখাইতেছি। এই জন্য প্রত্যেকটা অধ্যায় টাচ করে যাচ্ছি। সো এখন 2-3টা তো এনাফ না, আমি তো এটা বলিনি, আমি বলছি। সো আমাদের কোর্স তো আমরা এই জন্যই লঞ্চ করছি, যে আপনাদের বোঝানোর জন্য, যে আসলে এখন আমি পুরোটা সামারি দেখাচ্ছি। তখন তো আমরা মডেল টেস্ট আকারে করবো, প্রত্যেক একটা ক্লাস থাকবে না, তখন আমরা এমসিকিউর উপরে 5টা-10টা ক্লাস নিব। আপনাদের যে কয়টা লাগে আমি পুরাটা অল ওভার দেখাই দিতে, আমার যে কয়টা ক্লাস লাগবে আমি সে কয়টাই নিব। বুঝতে পারছি? সো গত ব্যাচে 150টা এমসিকিউ সলভ করছি আমরা, ঠিক আছে? 150+ এমসিকিউ সলভ করছি। তো এই ব্যাচে আমরা কি করব? 150+ তো অবশ্যই করব, তারপরে যদি আরও লাগে আরও করব। এক ক্লাসে তো এখন আমি 150 করাইতে পারবো না ভাই, এটা তো কারো দ্বারাই সম্ভব না, সেটা তো আপনাকে বুঝতে হবে। ওকে, দেখেন এরকম সিমিলারলি আরেকটা প্রশ্ন আসছে। দেখেন আমি যদি একটু দেখাই, সিমিলারলি আরেকটা কোয়েশ্চেন আসছে। সেটা কি? এখান থেকে আমি 2টা এমসিকিউ দেখাবো। দেখেন এখান থেকে 2টা এমসিকিউ দেখাবো। দেখেন এই যে একটা বৃত্তের বহির্বিন্দু থেকে কয়টা, এই যে বহির্বিন্দু থেকে কয়টা আমরা আঁকতে পারবো? বুঝতে পারছেন? দেখা যাচ্ছে কি? ওকে, দেখা যাচ্ছে। সো দেখেন একটা বৃত্ত থেকে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারবো? একটা বৃত্তর বহির্বিন্দু থেকে, একটা বৃত্তের, এই যে একটা বৃত্ত আঁকলাম,
দেখেন একটা বৃত্ত আঁকলাম, তার একটা বহির্বিন্দু, বহির্বিন্দু থেকে আমি কয়টা স্পর্শক আঁকতে পারবো? দেখেন এই যে বিন্দু থেকে যদি আমি এখান থেকে কি করি, বৃত্তকে স্পর্শ করে গেল, দেখছেন এই যে একটা স্পর্শক হইলো। আরেকটা যদি আমি এখান থেকে বিন্দু টান দিই, টান দিলে কি হবে, এই যে এখান থেকে এসে স্পর্শ করবে, এই যে আরেকটা স্পর্শক পেয়ে গেলাম। তার মানে একটা বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? একটা বৃত্তের বহির্বিন্দু থেকে, এই যে একটা বৃত্ত, এর বাহিরে একটা বিন্দু, এখান থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে? 2টি স্পর্শক আঁকা যাবে। এটা দাখিল পরীক্ষায় 2017-তে আসছে, 18-তে আসছে, 23-এ আসছে। সো আমি যদি বলি, এটা যদি বলি ভুল না বলি, তাহলে দেখেন 17-তে তো মাস্ট আসছে, এরপরে আরও 2বার রিপিট হয়েছে। সো এটা কত সাল আমার হিউজ এক্সাক্ট খেয়াল নাই, বাট 17-তে 100% আসছে। এই প্রশ্নটা আমি 2-3বার আসতে দেখছি, 3-4বার আসতে দেখছি, ঠিক আছে, 2-3বারের বেশি দেখছি আমি। মানে একটা বৃত্তের বাহির বিন্দু থেকে, মানে বহির্বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা স্পর্শক আঁকা যায়, আর কোনো স্পর্শক আঁকতে পারবেন না। আপনি যদি এখন বলেন মাঝখান দিয়ে তো পারবো, মাঝখান দিয়ে আঁকলে তো স্পর্শক হলো না, বা এটা তো সমদ্বিখণ্ডিত হয়ে গেল, এটা তো স্পর্শক হলো না, এটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। স্পর্শক মানে স্পর্শ করে চলে যাবে। সো বাহিরের বিন্দু থেকে কি আর কোনো সম্ভব স্পর্শ করে চলে যাওয়া? সম্ভব না, 2টা। সো এটা হচ্ছে বিষয়। সো এখান থেকে আরেকটা এমসিকিউ দেখাই দিতে পারি, দেখেন এই যে আরেকটা দেখা দিতে পারি, সেটা হচ্ছে কি বলছে, এটা 55 ডিগ্রি, এটা কত? 55, এই কোণটা 55 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আমাকে জানতে চাইছে। অপশন কি কি দিছে আমাকে? অপশন দিছে 115 ডিগ্রি, 120 ডিগ্রি, 125 ডিগ্রি, 135 ডিগ্রি। সো এইগুলো হচ্ছে আমাদের অপশন। এখন দেখেন এইটা চতুর্ভুজ না, কেন চতুর্ভুজ? এই যে একটা বাহু, আমরা জানি 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই যে একটা বাহু, এই যার একটা বাহু 2টা বাহু, এই যার একটা বাহু 3টা বাহু, এই যার একটা বাহু 4টা বাহু, তাহলে 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। সো আমরা কি বলছিলাম একটু আগে, বৃত্তের ভিতরে যদি কি হয়, কোনো চতুর্ভুজ থাকে, সেটা বিপরীত 2টা কোণ মিলে কত হবে? 180 হবে। তার মানে এই 2টা কোণ মিলে 180 হবে, আর এটার এটা মিলে 180 হবে। তাহলে এটা যদি 55 হয়, 180 হইতে গেলে আমার কত লাগে আরো বলেন তো? 135 যদি দেই, 55 আর 5 60, 60, ঠিক আছে, তাহলে আরও 30 হলে কত হয়? 90, তাহলে 190 হয়ে যাচ্ছে। 125 দেন, 55 আর 5 60, 60 আর 20 কত? 80, তার মানে 180। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 125 ডিগ্রি। দেখেন এটা যদি 125 নেন, তাহলে আপনি 125 আর 55 যোগ করলে কত হবে? 180 পাবেন। এই যোগ করেন, তাহলে 180 পাবেন, বিপরীত 2টা মিলে 180 হবে। ওই যে আগের যে নিয়মটা দেখলাম এটাই। তাহলে এখান থেকে আমরা একটা থেকে কয়টা এমসিকিউ পাইলাম? 2টা এমসিকিউ পাইলাম। বুঝতে পারছেন? একটু কাইন্ডলি বলেন, বুঝতে পারছেন? ওকে, 135 বলে দিচ্ছেন, আমি দেখছি, কিন্তু কমেন্ট ডিলিট করলে কি হবে? সাকিবুল হাসান মিসবা। সো হিসাবে ভুল করছেন, ক্যালকুলেশন একটু একটু হিসাব নিকাশ করে করতে হবে, ঠিক আছে, সময় নিয়ে, সময় নিয়ে। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা অষ্টম অধ্যায়টা দেখলাম, মোটামুটি একটু করে আমরা টাচ করে দিলাম, মানে মোটামুটি টাচ করে দিলাম, সহজ কঠিন মিলাই। এবার আমরা 9-এ আসি। শেষ করতে পারবো? 9 আছে, 11 আছে, আমাদের 16 আছে, 17 আছে। সো দেখেন আমাদের কি বলছে, tan 5a = 1 হলে a এর মান কত? এটা 23-এ আসছে, কততে আসছে? দাখিল পরীক্ষা 23-এ আসছে। সো এখানে বলছে 3 ডিগ্রি, 9 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি। এখন দেখেন এ মান কত হইলে, এখন দেখেন ট্যান কত ডিগ্রির মান 1, এটা হচ্ছে আগে আমাকে বলতে হবে ট্যান কত ডিগ্রির মান 1। আমি কিন্তু আপনাদেরকে শর্টকাট শিখাইছি, আমি বেসিক ক্লাস দেখাইছিলাম আপনাদেরকে। ত্রিকোণমিতির কিন্তু একটা সূত্র আমরা মুখস্থ করিনি, একটা মানুষ মুখস্থ করিনি, প্রত্যেকটা কিন্তু আমি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবেন, চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। তাহলে দেখেন ট্যান কত ডিগ্রির মান 1 হয়, আমরা যদি 45 নেই, তাহলে √2/√2, বৃদ্ধাঙ্গুলির দিকে 2টা, কনিষ্ঠার দিকে 2টা, তাহলে √2/√2 কত হবে? 1। তার মানে 45 ডিগ্রি হলে 1 হয়। 5-এর সাথে কত গুণ করলে 45 হয়? 5 15 45, 5 15 45। সো এর মান যদি আপনি 15 নেন, এর মান 15 নিলে 5 5 15 45, তাহলে tan 45 ডিগ্রির মান কত জানি আমরা? 1। তার মানে এর মান কত নিলে আমার মিলতেছে? 15 ডিগ্রি নিলে মিলতেছে। বুঝতে পারছেন?
সো অধ্যায় 9 আমি আবার আসবো, অধ্যায় 9টা আপাতত যাচ্ছি আমি, কারণ কি এটাতে অধিকাংশ সূত্র, বুঝছেন? সো সূত্র অনেকে পারেন না আমি জানি, এই জন্য আমাদের বেসিক ক্লাস নিয়েছিলাম আমি একটা, সো সূত্রটা দেখাই দিয়েছিলাম। সো আমি অধ্যায় 9 আবার আসবো, শেষের দিকে আবার আসবো, ঠিক আছে? সো অধ্যায় 9টা আপাতত রাখি, অধ্যায় 9 মাত্র একটা দেখাইলাম। সো অধ্যায় 9টা টাচ করে গেলাম, কারণ আমরা 11 আর 16টা দেখে আসি। 11 আর 16টা দেখে আসি। দেখেন 11তে আসি। 11তে কি বলছে আমাকে? ক অনুপাত খ = 3 অনুপাত 4। তারপর বলছে খ অনুপাত গ = 5 অনুপাত 6 হলে ক অনুপাত খ অনুপাত গ কত হবে? এটা কততে আসছে আমাদের? 2020-এ আসছে। সো আমরা যদি একটু দেখি, দেখেন অ্যান্সার কী দিচ্ছে আমাদের? 12, 20, 24। সো এগুলো হচ্ছে আমাদের অপশনস। দেখেন আমাদের বলছে ক অনুপাত খ অনুপাত কত? 3 অনুপাত 4। খ অনুপাত গ অনুপাত 5 অনুপাত 6। তাহলে দেখেন আমি যদি একটু আলাদা করে এখানে লিখি, ক অনুপাত খ = 3 অনুপাত 4, আর খ অনুপাত গ = কত বলছে? 5 অনুপাত 6। এটা মূলত কি করতে হয় জানেন? এটা মূলত অনুপাতটা আকার কীরকম আসছে? ক অনুপাত খ অনুপাত গ আকার আনতে বলছে। তার মানে খটাকে সেম করে ফেলতে হবে আমার। এই দেখেন খ এখানে মান কত? দেখেন এখানে ক এর মান 3, খ এর মান 4, এখানে খ এর মান 5, এখানে গ এর মান 6। এটা তো বিষয়। তাহলে দেখেন এখানে খ এর মান কত? 4, আর এখানে খ এর মান 5, এখানে খ এর মান 5, আর এখানে খ এর মান 4। এখানে পরেরটা যেহেতু খ, তাহলে মানও পরেরটা, এখানে আগেরটা। এখন আমার খ এর মান সেম করে ফেলতে হবে, খ এর মান সেম করতে হবে, কারণ আমরা জানি কি ক অনুপাত খ, এই যে ক অনুপাত খ = খ অনুপাত গ। আমি আরেকটা এমসিকিউ দেখাচ্ছি এখানে, দেখেন তখন কি হয় জানেন? অনুপাত মান হচ্ছে ভাগ, অনুপাত মানেই ভাগ, তাহলে ক ভাগ খ লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি? খ ভাগ গ। এখন আপনি যদি গুণ করেন, এই আর গুণ করেন, তাহলে খ আর খ গুণ করলে কি হবে? খ স্কোয়ার, আর ক আর গ গুণ করলে ক গ। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের ফরম্যাট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অনুপাতের ফরম্যাট। এটা থেকে এমসিকিউ আসে, এটা থেকে এমসিকিউ আসছে ইতিমধ্যে, ঠিক আছে? এটা থেকে, এটাকে বলে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি এটা দাখিল পরীক্ষা 2019-এ আসছে, 2019-এ আসছে, ঠিক আছে? এখানে ক খ বলেন, এখানে বলছে এক্স ওয়াই, আর এখানে বলছে ওয়াই জেড। তখন কি হয় মূলত? তখন এক্স আর ওয়াই যদি ভাগ করেন, এক্স বাই ওয়াই = কি হবে? ওয়াই বাই জেড। তখন ওয়াই গুণ করেন কোনাকুনি, ওয়াই স্কোয়ার, আর এখানে = এক্স জেড। সো এটা আমাদের দাখিল পরীক্ষা 2019-এ আসছে, মূলত হচ্ছে এরকম রূপটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি ক্রমিক সমানুপাতির রূপ, ক্রমিক সমানুপাতি। এটা নিয়ে আমাদের দাখিল পরীক্ষা 2019-এ আসছে। সো আমি একটা দেখাই দিলাম এমসিকিউ। এখানে দেখেন আমি কি করতে হবে? ক অনুপাত খ অনুপাত গতে আনতে হবে, তার মানে খটাকে সেম করতে হবে, খটাকে সেম করতে হবে। সেম করতে গেলে কি করতে হবে? এখানে তো খ এর মান 4, আর এখানে খ এর মান 5। সেম কীভাবে করব? এই 5 দ্বারা উপরে এটাকে গুণ করেন, এটাকে গুণ করেন, তাহলে কত পাচ্ছি? 3 × 5 = 15, আর এখানে 5 4 × 5 = 20। এই 4 দ্বারা কি করবেন? এবার 4 দ্বারা 6-কে একবার গুণ করবেন, এই 4 দ্বারা একবার 5-কে গুণ করবেন, 4 × 5 = 20, 4 × 6 = 24। দেখেন তো এবার ক্ষয়ের মান কত আসছে? 20, আর এবার ক্ষয়ের মান কত আসছে? এখানে 20। মিলছে, দুইটা ক্ষয়ের মান মিলছে। তাহলে কয়ের মান কত পাইলাম? 15। কয়ের মান 15। ক্ষয়ের মান এখানেও 20, এখানেও 20 হয়ে গেছে। সো ক্ষয়ের মান 20 নেন। গয়ের মান কত? এখানে যে গয়ের মান এখন নতুন মান 24, নতুন মানের দিকে ফোকাস করেন। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা 15, 20, 24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? সামিয়া আক্তার, বুঝেন না? আরেকবার বলতে হবে? আচ্ছা আমি আরেকটা কোয়েশ্চেন দিয়ে বলি। দেখেন একই কোয়েশ্চেন আরেকবার বলি আমি। দেখেন এটা কিন্তু দেখেন দুইটা এমসিকিউ দেখছি, আমি আরেকটা দেখাইতেছি। জাস্ট একই কোয়েশ্চেনটা আমি আরেকবার দেখাই, কিন্তু এটা আরেকটা কোয়েশ্চেন দিয়ে দেখাই। সেটা আমাদের আসছে কত সালে জানেন? 18 সালে আসছে। সেটা কি বলছে? পি অনুপাত কিউ = 3 অনুপাত 5। আবার বলছে কিউ অনুপাত আর = 2 অনুপাত 3 হলে পি অনুপাত
আর সমান সমান কত, সেটা আসছে 18 সালে, দাখিল পরীক্ষা 18-তে। দেখেন এখানে কি বলছে আমাদের পি অনুপাত কিউ, এখানে কিউর মান কত বলছে আমাকে 5, কিউর মান কত বলছে 5, আর এখানে কিউর মান কত বলছে আমাকে 2, আর আর এর মান 3, এখানে পি এর মান 3, বুঝতে পারছি? তাহলে দেখেন আপনি এখানে জাস্ট কিউর মানটা সেম করবেন। আমাদের প্রথম কাজ কি, কিউ এর মান সেম করে। এখানে কিউর মান কত 5, আর এখানে কিউর মান কত 2, এই দুইটাকে আমার সেম করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, এখানে যে কিউর মানটা আছে এটা দ্বারা পরের দুইটাকে গুণ করবেন, এখানে যে কিউর মানটা আছে এটা দ্বারা আগের দুইটাকে গুণ করবেন। তাহলে এখানে 2 দ্বারা কি করবেন, এই দুইটাকে গুণ করেন। 2 দ্বারা দুইটাকে গুণ করলে কি হয়, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখানে যে কিউর মানটা আছে 5, এটা দ্বারা পরের দুইটাকে গুণ করেন। তাহলে কত আসতেছে এখানে 5 দুগুণে 10, আর 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15। তাহলে দেখেন এখানেও কিউর মান এখন কত আসছে, এই যে কিউর মান এখানে 10 হয়ে গেছে, নতুন মান, এটার নতুন মান 10, আর এটার নতুন মান এখন 6, এটার নতুন মান এখন 10, এটার নতুন মান এখন 15। সো এখানেও কিউর মান 10, এখানেও কিউর মান 10 হয়ে গেছে। তার মানে আমি কি বলতে পারি, 6 অনুপাত 10 অনুপাত 15 পি কিউ আর, পি কিউ আর এর মান পেয়ে গেছি। এখন আমাকে পি কিউ আর এর মান চাইছে, শুধু পি আর আর এর মান চাইছে। সো পি আর আর এর মান মানে কি 6 আর 15 চাইছে, কিউর মান চায়নি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 6 অনুপাত 15। আর ওইখানে কি করছিল একটু আগে আমাকে ক খ গ তিনোটাই চাইছে, তার মানে 6 10 15 তিনোটাই আমার অ্যান্সার ছিল। বুঝতে পারছি? এটা বুঝতে পারছেন? সঞ্জনা ইসলাম বুঝেন নাই? দেখেন আমি এই অংশটা একটু আবার রিপিট দেখেন। এখানে কঠিন কিছু না, জাস্ট এখানে যে কিউর মানটা থাকবে, এখানে আমি আবার আসি। দেখেন এখানে ক্ষয়ের মান কত 4 না, এই যে ক্ষয়ের মান, কয়ের মান 3, ক্ষয়ের মান 4। আবার দেখেন মনোযোগ, কয়ের মান 3, ক্ষয়ের মান 4, ক্ষয়ের মান 5, এখানে ক্ষয়ের মান কত 5, এখানে গয়ের মান 6। এই দেখেন এখানে ক্ষয়ের মান 4, এখানে ক্ষয়ের মান 5, আর এখানে গয়ের মান 6। এখানে যে ক্ষয়ের মানটা আছে 4, সেটা দ্বারা পরের দুইটাকে গুণ করেন। এখানে যে ক্ষয়ের মানটা আছে 5, সেটা দ্বারা আগের দুইটাকে গুণ করেন। এটাই হচ্ছে কাজ। দেখেন এই 4 দ্বারা এই দুইটাকে গুণ করেন, তাহলে কত হচ্ছে 4 5 20 অনুপাত এই 4 দ্বারা এবার 6কে গুণ করেন, 4 6 24। এখানে যে ক্ষয়ের মানটা আছে 5, সেটা দ্বারা আগের দুইটাকে গুণ করেন, 3 5 15, এই 5 4 5 20। দেখেন তো এবার এখানে ক্ষয়ের নতুন মান কত, ক্ষয়ের নতুন মান হচ্ছে 20, এখানে ক্ষয়ের নতুন মান কত 20, মিলছে না? আমাদের কাজ হচ্ছে মিল করা। মিল করতে গেলে কি করবেন, এখানে ক্ষয়ের মান দ্বারা এই দুটাকে গুণ করবেন, এখানে ক্ষয়ের মান দ্বারা এই দুটাকে গুণ করবেন। এখানেও সেম কাজটা করছি, এখানে কিউর মান 5, এখানে কিউর মান 2, এই 2 দ্বারা এই দুটাকে গুণ করছি, আর এখানে কিউর মান যে 5 ছিল এটা দ্বারা পরের দুটাকে গুণ করছি। তখন দেখবেন মাঝখানেরটা মিলে যাবে। মিলে গেলে আমি দুইটার পরিবর্তে একটা লিখতে পারি। কি লিখতে পারি, 15 অনুপাত এই দুইটার পরিবর্তে আমি একটা লিখবো 20, আর এই শেষেরটা লিখবো 24। তার মানে কয়ের মান এখানে 15 ছিল, এটা কয়ের মান, আর ক্ষয়ের মান এখানেও 20, এখানেও 20, এই যে নতুন মান, তার মানে 20 লিখলাম। আর গয়ের মান কত, এখানে নতুন মান 24, এই 24। সো ক খ গ, কয়ের মান 15, ক্ষয়ের মান 20, গয়ের মান 24। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 15 20 24। এখন বুঝতে পারছেন? সঞ্জনা ইসলাম কি এখন বুঝতে পারছেন? ওকে, একসাথে 3-4টা এমসিকিউ দেখাই দিছি। হ্যাঁ, ওকে বুঝতে পারছেন। এখন মনে হইতেছে এত ইজি। ওকে, এখন ইজি মনে হইতেছে। এবার আপনাদের সবচেয়ে ভয়ের অধ্যায়ে আসি। সবচেয়ে ভয় যেটাতে পান 16 নম্বর অধ্যায়, সবচেয়ে ভয় যেটা পান আপনারা কেন্দ্রে কুল পান না। হ্যাঁ, 16 নম্বর অধ্যায়ে আসলে, কারণ এত পরিমাণে সূত্র। ঠিক আছে, সো আমি একটু এই অধ্যায়টা একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কি বলছে, ভার বিশিষ্ট একটি ঘনকের
সো এটা আসছে আমাদের কয় সালে জানেন? দাখিল পরীক্ষা 2023। সো এটার অপশন কি আছে দেখেন, অপশন হচ্ছে 10, 25, 125, 150। সো এইগুলো হচ্ছে আমাদের অপশন। এখন কি বলছে আমাদেরকে? 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট। ধার বা বাহু, আপনি একই কথা, ধার বা বাহু। আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র কি জানেন? ঘনকের আয়তন সমান সমান ধার কিউব। ধার কিউব। তাহলে ধারের মান কত বলছে? 5 বলছে না? সো 5-এর উপরে কিউব বসাই দেন। 5-এর উপরে কিউব মানে কি? 3টা 5 গুণ হবে। 5 গুণ 5 গুণ 5, 5 5-এ 25, 5 25-এ কত? 125। সো আমাদের অ্যান্সার কত? 125। কত সালে আসছে এটা? দাখিল পরীক্ষা 2023। বুঝতে পারছেন কিনা একটু বলেন, একটু বলেন তো বুঝতে পারছেন কিনা? রিমা সুলতানা ছুটি দিবেন না? হ্যাঁ ছুটি দিয়ে দিব। আসলে এক ক্লাসে অনেকগুলো অধ্যায় টাচ করা খুবই টাফ, তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করছি, বুঝতে পারছেন? সো অধ্যায় 16টাতে আমি আসছি, ভাবছিলাম 9টা আবার একটু দেখাবো, তো এটা দেখাই দিয়ে ছুটি দিয়ে দেবো। জান 17 নাম্বারটা তো সহজ, আপনারা পারেন। 17 নাম্বার অধ্যায় এমসিকিউগুলো তুলনামূলক সহজ আছে। ওইখানেও দেখবেন যে আপনি মধ্যক নির্ণয়টা দেখবেন 7-8 বার আসছে। আমি দেখে অবাক হয়ে গেছি যে মধ্যক নির্ণয়টাই মনে হয় 7-8 বছরে টানা আসছে, যে মধ্যক নির্ণয় করো। সো মধ্যক নির্ণয় তো খুবই সহজ, মধ্যক নির্ণয় খুবই সহজ। তো মধ্যক নির্ণয়টার থেকে যদি 7-8 বছর টানা আসে, তার মানে আপনি মধ্যক নির্ণয় থেকে এবারও একটা পাবেন, প্রচুরক থেকে একটা পাবেন, প্রচুরক নির্ণয় বা মধ্যক নির্ণয়। 1 মার্ক আপনার রেডি এখানে এমসিকিউতে। সো পরিসংখ্যান থেকে এমসিকিউ আসলে আশা করি আপনারা পারবেন। সো তাহলে আমি 16টা টাচ করে দিচ্ছি, 9টা ভাবছিলাম আবার টাচ করবো, যেহেতু ক্লাস লং হয়ে যাচ্ছে, উপস্থিতি কমে যাচ্ছে, তাহলে আর 9টা ধরতেছি না আমরা। হ্যাঁ 9টা আমরা পরবর্তীতে করতে হবে। তাহলে আমরা 16 নম্বর অধ্যায়টা দেখাই দিয়ে আমি ছুটি দিয়ে দিব। ওকে, এই যে মাহাত বুঝেন নাই, কিছুই না, জাস্ট এই যে সব সূত্রটা মনে রাখবেন। ঘনকের আয়তন সমান সমান ধার কিউব। আচ্ছা তাহলে আরেকটা দেখাই, দেখেন বুঝেন না যেহেতু। এই প্রশ্নটাই আবার আসছে কত সালে জানেন? 19 সালে আসছে। 19 সালে কি করছে জানেন? এখানে 5-এর জায়গায় 3 দিছে। কত সালে আসছে এটা? দাখিল পরীক্ষা 2019-এ আসছে। জাস্ট কি করছে? 5-এর জায়গায় 3 দিছে, 5-এর জায়গায় 3 দিছে। তাহলে অপশনগুলো কি কি দিছে আমি যদি একটু দেখি, তখন অপশনগুলো কি দিছে? 6, 9, 27, 54। 6, 9, 27, 54। সো দেখেন এখানে কি বলছে? 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত সেন্টিমিটার। সো দেখেন এখানে 5-এর জায়গায় কি নেবেন আপনি? ধারের মান কত বলছে? 3 বলছে এবার। সো 3-এর উপরে কিউব দেন। 3-এর উপরে কিউব মানে কি? 3টা 3 গুণ হবে। 3 3-কে 9, 3 9, 27। সো অ্যান্সার কত? 27। দেখছেন এটা 19-এ আসছে। একই প্রশ্ন জানেন, একই প্রশ্ন আবার আসছে। মজার বিষয় কি, একই প্রশ্ন আবার আসছে 22 সালে। সো আমরা দেখলাম 23-এ আসছে, 19-এ আসছে, 22-এও আসছে। সো 22-এ কি আসছে জানেন? 22-এ বলছে √5 সেন্টিমিটার। কি বলছে এবার? √5 সেন্টিমিটার ধার বিশিষ্ট। এবার আর বলে না, এবার বলছে বাহু বিশিষ্ট। কি বলছে? বাহু বিশিষ্ট। সো ধার আর বাহু কিন্তু একই জিনিস। এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে হবে না। সো এখানে ধার না বলে আপনাকে, ধার না বলে কি বলতে পারে? বাহু বলতে পারে। ধার আর বাহু কিন্তু একই জিনিস, ধার আর বাহু একই জিনিস। তাহলে এবার বলছে কি? √5 সেন্টিমিটার। এটা কত সালে আসছে? 22-এ আসছে। সো দেখেন 19-এ আসছে, 22-এ আসছে, 23-এ আসছে। আমি তো যে কটা খুঁজে পাইছি এই কটা দিছি, আরও আসতে পারে, এই একই প্রশ্ন আবার আসতে পারে। সো দেখেন আপনি এবার, তো এবার আমাদেরকে বলতে বলছে বাহুর মান কত বলছে? √5 বলছে। এবার ধার না বলে বাহু বলছে, একই কথা। সো √5-এর উপরে কিউব করেন। √5-এর উপরে কিউব মানে কি? √5 গুণ √5 গুণ √5। এই √5 আর √5 গুণ করলে কি হয়? আমি বলতে পারি না √5 হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি? √5 গুণ √5, এই প্রথম দুইটার পরিবর্তে, আর শেষে যেটা আছে এটা রয়ে যাবে, শেষেরটা রেখে দিলাম। দেখেন স্কোয়ার রুটে কাটা যায় আমরা জানি, তাহলে 5 থেকে যাচ্ছে, আর এখানে √5টা থেকে যাচ্ছে, তার মানে 5√5। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 5√5। বুঝতে পারছেন? ওকে, আমি ভাবছিলাম আরও 2-3টা টাইপ দেখাবো, বুঝছেন, আরও 2-3টা টাইপ দেখাবো, কিন্তু আপনাদের উপস্থিতি কমে গেছে। হ্যাঁ উপস্থিতি কমে গেছে যেহেতু, সো ক্লাসটা এখানে ক্লোজ করে দিব। যেহেতু উপস্থিতি কমে গেছে, সো ক্লাসটা এখানে ক্লোজ করে দিব। আরও 2-3টা টাইপ দেখাইতাম, কিন্তু উপস্থিতি কমে গেছে। সো আমরা উপস্থিতি যেহেতু কমে গেছে, সো আজকের মতো এখানে বিদায় নেই। আরও 2-3টা টাইপ নিলে দেখাই দিতাম। দেখবেন যে ব্যাস পরিধি নিয়ে যে পরিধি, হ্যাঁ। সো আরেকটা দেখাই দেখবেন, মানে আমি দেখাইতে মন চাই খালি যে আপনাদেরকে আরও দেখাই, বুঝছেন, কিন্তু আপনারা থাকেন না, তো আমি কাদেরকে দেখাবো বলেন? কাদের জন্য করিব কষ্ট বলেন? আপনারা যদি আমাকে ছেড়ে চলে যান, কাদের জন্য কষ্ট করব বলেন?
ওকে, দেখেন আরেকটা দেখাই। বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? এটা কত সালে আসছে জানেন? 2019-এ আসছে। অপশন কি দিছে? 5 পাই, 10 পাই, এটা আপনারা পারার কথা, তো অনেকেই পারার কথা। 10 পাই, 20 পাই, আরেকটা হচ্ছে 100 পাই। সো এটা দেখলাম। আবার এটাই আসছে, আবার আসছে, দেখেন কি বলছে, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত? এটা কততে আসছে জানেন? 2022-এ আসছে, 2022-এ আসছে। সো অপশনগুলো কি কি দিছে আমাদেরকে? 10 পাই, 20 পাই, 25 পাই, আরেকটা হচ্ছে 100 পাই। এগুলো হচ্ছে আমাদের অপশন দিছে। এখন আমরা যদি একটু দেখি, দেখেন একই প্রশ্ন। এখন দেখেন বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি, এটা আপনি যদি জানেন আপনার কাহিনী শেষ। সো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি জানেন? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর। 2 পাই আর, আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর মানে কি? ব্যাসার্ধ। এখানে আমাকে কি বলছে? ব্যাস বলছে, ব্যাস, ব্যাস। সো ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এই যে বৃত্তের পুরাটা আমাকে বলছে কত? 10। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধকে কি বলে? ব্যাসার্ধকে আর বলে, ব্যাসার্ধকে আর বলে। সো এই যে পুরাটা যদি 10 হয়, অর্ধেক কত হবে? 5। মানে আর সমান সমান 5, ব্যাসার্ধ কত? 5। তাহলে আপনি দেখেন 2 ইন্টু পাই গুণন আর এর মান কত পাইলাম? 5। তাহলে 5 আর 2 গুণ করেন, 5 2 গুণে 10, 10 পাই। সো 10 পাই কোথায় আছে আমার? এই যে এটা হচ্ছে অ্যান্সার। একই জিনিসটা আমি এবার এখানেও একই জিনিস, দেখেন একই জিনিস। তার মানে এখানেও কি হবে? ব্যাস বিশিষ্ট বলছে না? এখানেও তার মানে 10 পাই হবে, কারণ 10 পাই একই প্রশ্ন। দেখেন হুবহু একই প্রশ্ন। কততে আসছে? 22-এও আসছে, 19-এও আসছে। 19-এর প্রশ্নে 22-এ রিপিট করছে, 19-এর প্রশ্ন হুবহু 22-এ রিপিট করছে। ওকে, সো আর না দেখাই, অনেক হয়ে গেছে। আমরা মেইন ব্যাচে, হ্যাঁ, কোন টেস্ট পেপার ভালো হবে? লেকচার একটা ভালো হবে। ওকে, সো আশা করি মানে সবাই মোটামুটি বুঝতে পারছেন এবং ধারণা পাইছেন যে আসলে আমাদের কিভাবে এমসিকিউগুলো সলভ করতে হয় বা কিভাবে আমরা অ্যানালাইসিস করে প্রশ্নগুলো পড়তে পারি। সো এরকমভাবে অ্যানালাইসিস করে আমরা ব্যাচের মধ্যে কি করব, আমাদের যে আইসিইউ ব্যাচ থাকবে সেখানে আমরা 5টা থেকে 6টা, 5টা থেকে 10টা, যেই কটা ক্লাস লাগে আমাদের, 5-এর অধিক 10টা ক্লাস আমরা এমসিকিউর উপরে নিব, যেখানে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ের অ্যানালাইসিস করে আমরা কি করব, এমসিকিউগুলো সলভ করাই দেবো, আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেওয়া হবে যাতে, এবং আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি নক দিয়ে আপনি বুঝে নিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ইভেন এখনও গত ব্যাচের অনেকে নক দেয়, দিয়ে বুঝে নেয়। এই যে আয়শাও আছে, আয়শা সিদ্দিকা, এখনও কিন্তু বুঝে নেয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রিপারেশনের জন্য অনলাইন মাদ্রাসা প্রয়োজন বা আপনার এই ক্লাসগুলো প্রয়োজন, তাহলে অবশ্যই পরবর্তী ব্যাচে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সবার প্রতি এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি প্রিপারেশন গুছিয়ে নিতে চান তাহলে পরবর্তী ব্যাচে যুক্ত হয়ে যদি পড়ার মন মানসিকতা থাকে তাহলে যুক্ত হবেন। যদি শুরুর মতো যদি আসেন, এসে যদি উড়ে চলে যান, তাহলে আসলে হবে না। শেষ পর্যন্ত থাকার মন মানসিকতা নিয়ে আসতে হবে, কারণ এখন আপনাদের সময়টা নাই, খুবই স্বল্প সময় আছে। সেই সময়টা আপনাদের যদি ভালোভাবে কাজে লাগান, আশা করি বাবা মায়ের এবং আপনাদের 2 বছরের পরিশ্রমের হাসি ফুটাতে পারবেন বাবা মায়ের মুখে, এবং পরিশ্রমের একটা যথাযোগ্য সম্মান পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ থাকার জন্য যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা ভালো কিছু করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।